আসসালামু আলাইকুম। আইসিটির 5.9 ক্লাসে স্বাগতম। তো এই ক্লাসে আমরা অ্যালগরিদম পড়ব। তো এতদিনে আমরা যে ক্লাসগুলো করেছি, যেই ধরনের কোডগুলো শিখেছি, যেই ধরনের সমস্যাগুলো সমাধান করেছি, সেগুলো আমরা এবার অ্যালগরিদমে শিখে নেব কেমনে সেগুলো করতে হয়। একদম একই জিনিস আর খুবই দ্রুতই করব। তো অ্যালগরিদমের এই টেমপ্লেটটা আমি তৈরি করলাম যে কি কি লিখতে হবে। এটা ফলো করলে মনে হয় সব থেকে স্ট্যান্ডার্ড হবে, বইতে এরকমই করা আছে। আর আমি যেমনি শিখাই সেভাবে করো, সেটাই সবচেয়ে ভালো হবে। মানে আমি সব রকমটা দেখে এই কথাগুলোকে সবচেয়ে ভালো মনে হয়েছে। আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা মনে হয় সবচেয়ে ভালো হয়েছে। মানে সেই নিয়মটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। মানে তুমি একবার খালি শিখবা আর সবগুলোতে সেটা অ্যাপ্লাই করতে পারবা। বুঝতে পারছো? সেই কারণে ভাষাটা এরকমই ফলো করো, অথবা নিজের মতো করেও লিখতে পারো, সমস্যা নেই, কিন্তু এগুলো স্ট্যান্ডার্ড ভাষা। আর আমি আর এত বেশি বাংলা লিখবো না। আমি শুধুমাত্র ধাপ 1, ধাপ 2, ধাপ 3 এগুলো না লিখে আমি একবারে 1, 2, 3 এভাবে লিখবো। শুরুর জায়গায় আমি লিখবো স্টার্ট, মানে আমি ফ্লো চার্টের মতো লিখবো, কিন্তু তুমি তো বুঝতে পারবে না অ্যালগরিদম কেমনি হবে। অ্যালগরিদম শুধু বাংলা কথাগুলো ধাপে ধাপে লিখতে হবে। ইনপুট হিসেবে এন চলকের মান গ্রহণ করি, মানে ইনপুট নেওয়ার কথা বোঝা গেছে। তো আমি এটা ফ্লো চার্টের মতো করেই ইনপুট এন এরকমই লিখবো। কিন্তু তুমি বুঝবো যে অ্যালগরিদমে যখন লিখতে হবে পরীক্ষার খাতায়, তখন এই জিনিস লিখতে হবে। এ চলকের মান 18 ধরি, এটা আমি লিখবো এ ইকুয়ালস টু 18। তুমি বুঝে নিবা যে এ চলকের মান 18 নেই বা 18 ধরি, এটা লিখতে হবে। বি, সি ও ডি চলকের মান যথাক্রমে 18, 19, 37 ধরি। এটা মানে বোঝাচ্ছে তুমি একাধিক চলকের মান এক ধাপের মধ্যে নিতে পারবে, সমস্যা নেই। মানে বি ইকুয়ালস টু 18, সি ইকুয়ালস টু 19, আর ডি ইকুয়ালস টু 37, আমি এমন লিখবো। আর তুমি বুঝে নিবা যে বাংলাটা লিখতে হবে। তো আশা করি বুঝতে পারছো। মানে আমি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না এখন, আর আমি দ্রুত বুঝিয়ে দিই, তারপর তুমি বুঝে দেবে। না কন্ডিশন লিখে একটা জিজ্ঞাসা চিহ্ন, মানে ফ্লো চার্টে যেমন হয়তো অ্যালগরিদমে তেমন করতে পারবো। ধরো এ গ্রেটার দেন বি, এটা একটা কন্ডিশন, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আটকে এভাবে চিহ্ন দেবা। মানে এটা চেক করবে যে এটা হ্যাঁ হবে নাকি না হবে। হ্যাঁ হ্যাঁ হলে কি হবে, না হলে কি হবে। হ্যাঁ হ্যাঁ হলে কি হবে সেটা আমরা এরপরে লিখে দেবো। মানে এগুলোই তো হবে, তাই না? ইয়াস হলে আমরা কিছু একটা প্রিন্ট করতে পারি বা কোনো একটা সিদ্ধান্ত নিতে পারি। তো আমি এটাই ভাবে লিখবো। ইয়াস দিয়ে নিয়ে আমি এটা একটা দাগ দিয়ে তারপর লিখে দেবো। মানে তোমাকে আমি বোঝাচ্ছি যে আমি কি লিখবো। মানে আমি তো আর এত বেশি তো আর লিখে টাইম নষ্ট করবো না, ভিডিও ডিউরেশন তো বাড়াবো না। নো হলে নো লিখে যা হবে তাই লিখে দেবো। আর তুমি বুঝে নিবে যে এগুলো লিখতে হবে। রেডিয়েন্ট লেখাটি প্রদর্শন করি, এখানে আমি লিখে দেবো প্রিন্ট রেডিয়েন্ট বা প্রিন্ট কিছু একটা। আমি এখানে লিখে দেবো এ চলকের মান প্রদর্শন করি, তাহলে এটাকে লিখবো প্রিন্ট এ। এখন কোনো একটা স্ট্রিং যদি হয়, মানে কোনো একটা লেখা যদি হয়, মানে ইংরেজি লেখা বা যে কোনো লেখা, তখন সেটাকে আমি কোটেশনে দিচ্ছি, মানে কোটেশনে দেবো। এটা ফ্লো চার্টের ক্ষেত্রে তো প্রযোজ্য ছিল। আর যখন কোনো একটা চলক প্রদর্শন করবো তখন আর আমি কোটেশন দেবো না। 9 নং ধাপে যাই, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। মানে ফ্লো চার্ট মানে অ্যালগরিদমে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর এই যে কন্ডিশন, এটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? অন্যগুলো তুমি সহজেই পারবা, তোমাকে যদি নাও দেখাতাম, শুধু বলতাম যে বই থেকে পড়ে নাও, তাও পারবা। কিন্তু এই দুইটা জিনিস আমি যে নিয়মটা শিখাচ্ছি সেটা ফলো করতে হবে। আর শেষ, এখানে আমি এন্ড লিখবো। মানে বুঝতে পারছো, আমি এই জিনিসগুলো লিখবো, সেটার বদলে তুমি এই বাংলা কথাগুলো লিখে দিবা, তাহলে হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে সহজ সহজ জিনিস দিয়ে আমরা শুরু করি। মানে সহজ থেকে কঠিন যা যা আমরা শিখেছি সবই দ্রুত শেষ করবো। প্রথমে কিছু একটা প্রিন্ট করা। তাহলে অ্যালগরিদম কেমন হবে? ধাপ 1 লিখবা। তুমি কিন্তু এই জিনিসগুলো লিখবা, আবারও বলছি। আমি দ্রুত যাচ্ছি, সে কারণে আমি একটু শর্টকাট লিখে দিচ্ছি। ধাপ 1 তুমি শুরু করবা, স্টার্ট। তারপর ধাপ 2 কি করবা? আমাদের কাজটা শুধুমাত্র প্রিন্ট করা। ধরো তোমার নাম প্রিন্ট করো, ধরো আমি রূপম প্রিন্ট করব। তাহলে আমি লিখে দিচ্ছি প্রিন্ট রূপম। তারপর 3 গিয়ে প্রিন্ট রূপম তোমার কাজ ছিল, তাহলে আমি শেষ করে দিই। এই যে শেষ। এবার আমরা কি দেখবো? এবার ধরো কোন একটা চলক প্রদর্শন করা। চলক প্রদর্শন, আমি কিন্তু দ্রুত যাব, তোমাকে বুঝতে হবে এই জিনিসটা, যে এগুলোকে বাদ দিয়ে তুমি বাংলা কথাগুলো লিখে দেবে, তাহলে অ্যালগরিদম হয়ে যাবে। এবার 1 নম্বরে চলক প্রদর্শন, তাহলে আমি স্টার্ট করব। অবশ্যই স্টার্টার এন্ড তো করতেই হবে। 2 নম্বরে আমি কোন একটা চলকের মান ধরে নেব, যে ধরো নেম ইকুয়ালস টু রূপম। আর তুমি বাংলায় কি লিখবা? যে নেম চলকের মধ্যে ওই রূপম স্ট্রিংটি রাখি, অথবা রূপম কথাটি রাখি, অথবা রূপম টেক্সটটি রাখি, অথবা শুধুমাত্র নেম চলকের মান রূপম ধরি। এই জিনিস লিখলেই হয়ে যাবে। এই যে এরকম, এই যে এরকম। 3 নম্বরে কি করবো? এই জিনিসটাই তো প্রিন্ট করবো, চলক প্রদর্শন, মানে রূপমে প্রিন্ট করবো কিন্তু চলকের মাধ্যমে। তাহলে আমি লিখছি প্রিন্ট নেম।
তুমি এই বাংলা কথাগুলো লিখবা, আমি দ্রুত যাচ্ছি। আর তারপর কি প্রিন্ট করার উদ্দেশ্য ছিল, তার মানে হয়ে গিয়েছে, মানে শেষ। এই যে এবার কি, এবার হচ্ছে ইনপুট হওয়া চলক প্রদর্শন করতে পারি আমরা। ইনপুটকৃত চলক প্রদর্শন, এটা দেখে নিতে পারি আমরা। তো 1 নম্বরে আমরা কি করব, শুরু করব অবশ্যই স্টার্ট। তুমি লিখবা শুরু করি, এন্ডে লিখবা শেষ করি। তারপর ইনপুট নিতে হবে আমার, তাই না? তাহলে আমি ইনপুট নেম করতে পারি, ইনপুট নেম, অথবা আমি একবারে দুইটা জিনিস ইনপুট করতে পারি, এজ, তাও ইনপুট নিতে পারি। মানে আমি যে কোনো ইনপুট করা জিনিস প্রিন্ট করবো, তাছাড়া কিছু না। তুমি কি লিখবা, ইনপুট হিসেবে নেম ও এজ এর মান গ্রহণ করি, নাকি জানো? ইনপুট হিসেবে এন চলকের মান গ্রহণ করি। তাহলে তুমি কি লিখবা, ইনপুট হিসেবে নেম ও এস চলকের মান গ্রহণ করি। তারপর কি করবা, প্রিন্ট, প্রিন্টার পি বড় হাতের দিচ্ছি আমি, ফ্লোচার্টে তো বড় হাতের দেওয়া হয় আর কি, যে কোনো কিছু দিলেই হয়। তুমি তো বাংলা লিখবে প্রদর্শন করি, প্রিন্ট নিয়ে তোমার ঝামেলা নেই। প্রিন্ট নেম, তারপর আমি 4 নম্বরে যে প্রিন্ট এস করতে পারি, অথবা আমি এখানে এস করে দিলাম, বা আলাদা করে করি, সমস্যা নেই। প্রিন্টে তো আর এভাবে কমা দিয়ে তো আমরা করে অভ্যস্ত না। তাহলে প্রিন্ট এস, মানে দেখো ইনপুট নেওয়ার সময় অথবা মান ধরে নেওয়ার সময় আমরা তো একসাথে অনেক চলক ধরে নিয়েছি, কিন্তু প্রিন্ট কি তুমি একসাথে অনেক করেছো আগেও? করনি তো, সে কারণে আমি আলাদা দিলাম। তেমন আলাদা চলক আসবে না, সমস্যা নেই, আমি এমনি উদাহরণ হিসেবে দেখাচ্ছি। আর আমার এইটাই উদ্দেশ্য ছিল, নেম আর এস প্রিন্ট করা। তাহলে আমি শেষ করে দিই। এই যে সহজ জিনিস কিন্তু। এবার আমরা কিছু ম্যাথমেটিক্যাল কাজকর্ম করে ফেলতে পারি, মানে আমি সব দেখাচ্ছি না, তুমি বুঝতে পারবা না, তো সহজগুলো তুমি নিজেই পারবা না। ধরো তিনটি সংখ্যার যোগফল, ধরো এ বি আর সি, তিনটি সংখ্যার যোগফল নির্ণয়। তাহলে কি হবে, এখন একটা জিনিস কিন্তু আমাকে ধরে নিতেই হয় যে যখন কোনো একটা সংখ্যা নিয়ে কাজ করতে হবে ম্যাথমেটিক্যাল, তখন ধরে নিতে হবে যে সেটা আমি ইউজারকে ইনপুট করার সুবিধা দিচ্ছি, মানে ইউজার ইনপুট করবে সেই সংখ্যা নিয়ে আমার কাজ করতে হবে, তার মানে ইনপুট বিষয়টা কিন্তু থাকবেই। তাহলে 1 নম্বরে আমি স্টার্ট করতে পারি, 2 নম্বরে আমি এই এ বি সি ইনপুট নিতে পারি, তাহলে ইনপুট এ বি সি। 3 নম্বরে যে আমরা সেটাকে যোগ করতে পারি, তাহলে এ প্লাস বি প্লাস সি। এখন তুমি এটাকে বাংলায় কি লিখবা, যে এ বি ও সি যোগ করি, অথবা তুমি এই জিনিসটা লিখে দিবা, সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। অথবা এভাবে লিখতে পারো যে সি চলকের মধ্যে এ প্লাস বি প্লাস সি রাখি। আমি মনে হয় এই জিনিসটা রাখিনি, বি সি ডি ও, মানে কোনো একটা সিদ্ধান্ত রাখার দরকার ছিল মনে হয়। আমি ধরো অন্য কোনো একটা টেমপ্লেট আকারে এই জিনিসটা দিয়ে দিই। ধরো এইভাবে যে কোনো একটা ধাপ, ধরো ধাপ এন, যে কোনো একটা ধাপে আমি ধরো দিয়ে দিলাম যে যোগ করে বিয়োগ করে অথবা কিছু একটা করে অন্য চলকে রাখলে আমরা কি লিখবো বাংলায়, তাই লিখে দিই। এই যে এটার মতো, যে এ বি সি যোগ করে আমি এবার সি চলকের মধ্যে রাখিছি, সেটাকে আমরা কি বলতে পারি অ্যালগরিদমের মধ্যে, সেটা একটু লিখে ফেলি। আচ্ছা, তো এটাকে আমরা দুই ভাবে করতে পারি। যদি নর্মাল যোগ বিয়োগ থাকে, যদি ধরো যোগ থাকে, তাহলে তুমি লিখতে পারো এ বি সি, এগুলো যোগ করে সি চলকের মধ্যে রাখি। অথবা তুমি এভাবে লিখতে পারো যে সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। এই সূত্রটা ব্যবহার করে সি এর মান নির্ণয় করি। এটা মনে হয় বেশি স্ট্যান্ডার্ড দেখায়, বইতে দেখবে এটা আছে। এটা এই কথাটা বেশি ব্যবহার হয় এই যে ম্যাথমেটিক্যাল বিভিন্ন সূত্র রিলেটেড কাজ না, ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, সেখানে এই সূত্রটা লিখিয়ে লেখা যায় এই সূত্র ব্যবহার করে এই কিছু একটা মান বের করি। এখানে যেহেতু আমি যোগফল বের করতে চাচ্ছি, সেটাকে সির মধ্যে রাখতে চাচ্ছি, তাহলে তুমি লিখতে পারো সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি, ব্যবহার করে সূত্র লেখা লাগবে না, মানে মানে সূত্রটি এই বাংলা কথাটা লেখা লাগবে না, সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ব্যবহার করে সি এর মান নির্ণয় করি। অথবা তুমি যদি আরেকটু শর্ট করতে চাও, তুমি লিখতে পারো সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ধরি, তাও হবে, ধরিও লিখতে পারো, সমস্যা নেই। আমি শুধুমাত্র এইটুকু লিখবো, তুমি এই বাংলাটুকু লিখে দিবা। তাহলে চলো, এবার তো ফুলফিল হয়ে গিয়েছে। তাহলে দেখো আমাদের কাজ কি ছিল, তিনটি সংখ্যার যোগফল প্রিন্ট করা। তাহলে আমরা কি করব, ওই সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ব্যবহার করে সি এর মান নির্ণয় করি, অথবা ধরি, তাও হবে, যেটাই লেখো। আর তারপর আমার কাজ কি, সিটাকে প্রিন্ট করবো, তাহলে প্রিন্ট সি। তুমি লিখে দিবা সি এর মান প্রদর্শন করি, সি চলকের মান প্রদর্শন করি। তারপরে এটাই আমার উদ্দেশ্য ছিল, তাহলে শেষ। এবার যোগফল যেহেতু পারছো, তাহলে গড় অবশ্যই পারবা। গড়ে কি হবে, গড়ে গড়ে শুধুমাত্র এই যোগফলকে আমি ভাগ করে দেব ওই
পদ সংখ্যা দিয়ে। তাহলে 6 নম্বর, যেহেতু তিনটা সংখ্যা আমি আগে থেকে বলেই দিয়েছি তাই আমি একবারে 3 দিয়ে ভাগ করতে পারি। তাহলে অ্যাভারেজ, তার ইংলিশ আমি এভিজি লিখতে পারি। তুমি যে কোনো কিছু লিখতে পারো, এম লিখতে পারো, গাণিতিক গড়, কোনো সমস্যা নেই। এটা তুমি এভাবে লিখতে পারো, a প্লাস বি প্লাস সি বাই 3। সবসময় চেষ্টা করবে সি ল্যাঙ্গুয়েজে যেভাবে ওই ম্যাথমেটিক্যাল জিনিসগুলো লেখার চেষ্টা করতে সেভাবে লিখতে। তুমি চাইলে এভাবে লিখতে পারো, সমস্যা নেই, a প্লাস বি প্লাস সি বাই 3, তাও লিখতে পারো, কিন্তু সি এর মতো লিখলে জিনিসটা একটু স্ট্যান্ডার্ড হয়। তাহলে এই ধাপগুলোর নাম আলাদা হবে, এটা হবে 5, এটা হবে 6। আর প্রিন্ট আমরা অ্যাভারেজ প্রিন্ট করবো এবার, এভিজি। তাহলে আমরা গড়ের জন্য কি অ্যালগরিদম হবে তাও বুঝে গেলাম। তো আশা করি তুমি ধরতে পারছো যে নর্মাল যে জিনিসগুলো সেগুলো খুবই সহজ। ফ্লো চার্টও যেমন একদম একমুখী ছিল, খুবই সহজ ছিল, অ্যালগরিদমও তেমন খুবই সহজেই। ধরো আমি ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি ফারেনহাইটে যাবো, সেটার অ্যালগরিদম ধরে তৈরি করি। 1 নম্বরে আমি ইংলিশে লিখি, 1 নম্বরে আমি কি লিখবো, স্টার্ট। 2 নম্বরে কি লিখবো, এই সেলসিয়াসটা আমি ইনপুট নেবো, তাহলে ইনপুট, সে চলকের নামও ধরো সি রাখলাম। 3 নম্বরে কি করবো, এবার আমরা ম্যাথমেটিক্যাল সূত্র প্রয়োগ করবো, সি বাই 5 ইকুয়ালস টু এফ মাইনাস 32/9। তাহলে আমরা তো এফ ই বের করবো তাই না, তাহলে এফ মাইনাস 32 ইকুয়ালস টু 9c/5। তো এফ সমান হচ্ছে 9c/5 প্লাস 32। তুমি চাইলে এভাবে লিখতে পারো অথবা এভাবে লিখতে পারো, এফ ইকুয়ালস টু 9 ইন্টু c/5 প্লাস 32। এটা লিখলে আরো ভালো হয়, তুমি এভাবে লিখতে পারো, সমস্যা নেই। তুমি যদি কখনো বুঝতে না পারো যে কেমনে ম্যাথমেটিক্যাল জিনিসটা করবো, তুমি পারবা না, সমস্যা নেই, আমি যত যত রকম দেখাইছি সেগুলো থেকে আসবে, তো তুমি পারবা না। তারপরে যদি কখনো ঝামেলা হয় তাহলে এইভাবে লিখে দেবা, ফ্লো চার্ট আর অ্যালগরিদম এই দুইটার ক্ষেত্রে, কোডের মধ্যে এমন লেখা যাবে না। তো এটা তো আমি লিখলাম, তুমি বাংলায় কি লিখবা, এফ ইকুয়ালস টু 9c/5 প্লাস 32 ব্যবহার করে এফ এর মান নির্ণয় করি, সহজ জিনিস। তারপর কি করবা, এই এফটাকে আমি প্রিন্ট করবো, তাহলে প্রিন্ট এফ, তুমি লিখবা এপসিলকের মান প্রদর্শন করি, তারপর 5 নম্বরে আমি শেষ করে দেবো। এটা খুবই সহজ, ফারেনহাইট থেকে সেলসিয়াসেও তুমি আসতে পারবে, সমস্যা নেই, একদম উল্টো প্রসেস। এবার আমরা একটা ক্ষেত্রফলটা দেখতে পারি, ধরো ত্রিভুজের ক্ষেত্রফল বা একবারে সার্কেলের ক্ষেত্রফলটা দেখে নেবো, বা যে কোনো কিছুর ক্ষেত্রফল, ধরো আয়তের ক্ষেত্রফলও, যে কোনো কিছু। আমরা সবগুলোতে 1 নম্বরে স্টার্ট করে দেবো, স্টার্ট। এই যে স্টার্ট করলাম। এবার কি করব, এবার আমরা ওই ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমার ভূমি গুণ উচ্চতা লাগে, ভূমির ইংলিশ বেস আর উচ্চতার ইংলিশ হাইট, সে কারণে বি আর এইচ নেওয়া হয়, বেস আর হাইট। তাহলে আমার 2 নম্বরে কি নেবো, ইনপুট করে আমি বেস আর হাইট ইনপুট নেব। তুমি লিখবে ইনপুট হিসেবে বি ও এইচ এর মান গ্রহণ করি। আর বৃত্তের ক্ষেত্রফলের জন্য কি লাগে, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে আমার শুধুমাত্র আর এর মান লাগবে। তাহলে আমি 2 নম্বরে এখানে কি দেবো, ইনপুট আর বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য কি লাগে, এখানেও ভূমি গুণ উচ্চতা লাগে, অথবা তুমি এ আর বি বলতে পারো, এটা যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ বোঝাই, বা তুমি বেস হাইটও বলতে পারো, সমস্যা নেই। আমি এ আর বি বলছি, তাহলে এখানে আমি ইনপুট কি নেব, ইনপুট এ কমা বি নেব। বুঝতে পারছো? এবার কি করব, এবার সূত্র প্রয়োগ করব। এবার সূত্র কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে এরিয়া, অথবা শুধু এ লিখতে পারো, এরিয়া লেখা বেশি ভালো। এরিয়া সমান হাফ বিএইচ এমন লিখতে পারো, অথবা তুমি ওই নিয়ম মেনে এভাবে লিখতে পারো, হাফ ইন্টু বি ইন্টু এইচ। একইভাবে এখানে তুমি এরিয়া সমান লিখতে পারো পাই ইন্টু আর। তুমি এখানে পাই লিখতে পারো, অথবা তুমি একটা কাজ করতে পারো, ইনপুট আর করলে, ইনপুট আর করে নিয়ে 3 নম্বরে তুমি লিখে নিতে পারো যে পাই ইকুয়ালস টু, পাই তো এই চিহ্ন তো আর ইংলিশে নেই, তুমি জানো যে ভ্যারিয়েবলের ক্ষেত্রে মানে ইংলিশ নামে ব্যবহার করা উচিত, মানে ইংলিশ নামে ব্যবহার করা হয়। আমি 9.14 যে ক্লাসটা আছে, 9.12 ক্লাসটা, এই ক্লাসের মধ্যে আমি দেখাইছি ভ্যারিয়েবল লেখার কিছু নিয়ম আছে। ইংলিশ লেটার বাদে আর কিছু নির্দিষ্ট লেটার বাদে তুমি অন্য কিছু লিখতে পারবে না, সেখানে পাই লেখা যায় না, সে কারণে আমরা ইংলিশে পাই লিখি। পাই ইকুয়ালস টু তুমি লিখতে পারো 3.14, অথবা আরো অ্যাকুরেট করার জন্য 1416 লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবার তুমি 4 নম্বরে যে এরিয়া দিবা, এরিয়া সমান পাই ইন্টু আর, অথবা তুমি পাই আর স্কয়ার দিলেও সমস্যা হতো না, এভাবে দিবা আর একটু স্ট্যান্ডার্ড হয় জিনিসটা। এই যে গেল 4 নম্বর। এবার 5 নম্বর কি করব, আচ্ছা আগে এরিয়াটা বেরিয়ে করে নিই। এখানে 3 নম্বরে কি লিখবো, যেহেতু আমার ভূমি আর উচ্চতা আছে, তাহলে আমি একবারে এরিয়া সমান লিখতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, ভূমি গুণ উচ্চতা, অথবা লিখতে পারো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এ ইন্টু বি। এ বিও লিখতে পারতে কোনো সমস্যা নেই। এবার আমাদের কাজ এটাকে প্রিন্ট করা, তাহলে প্রিন্ট এরিয়া, তাহলে এই জিনিসটা সব জায়গায়
তো আশা করি বুঝতে পারছো অ্যালগোরিদম কিন্তু সহজ আপাতত, মানে পুরোটাই সহজ। মানে ওই কন্ডিশনের জিনিসগুলো, লুপের জিনিসগুলো অ্যালগোরিদমে খুবই সহজ। তো সেটা নিয়ে অত চিন্তার দরকার নেই, আমরা দ্রুতই শেষ করব। এটা 5 নম্বরে। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো। এই পর্যন্ত যেগুলো করলাম সেগুলো করলে আশা করা যায় যে ওই কন্ডিশনাল লুপ বাদে বাকি যত রকম টাইপ আছে মোটামুটি ম্যাথের টাইপ গুলো, নর্মাল যে প্রিন্টিং এর টাইপ, গড় টড় নির্ণয় টাইপ, এগুলো তুমি পেরে যাবে, মানে সমস্যা নেই। তাহলে আমাদের কিন্তু এতক্ষণ আমরা সবই কিন্তু ইউজ করেছি। কোনগুলো ইউজ করিনি দেখো তো, আমি যদি একটু দেখাই। এই যে ধাপ পাশে আমি যে জিনিস ধাপ পাশে এমনি লিখেছি, মানে বোঝানোর জন্য যে আমরা ধাপগুলো কেমন লিখবো, ধাপ 1 ধাপ 2 এভাবে লিখবো। এই যে এটা আমরা ব্যবহার করিনি এখনো। তারপরে রেডিয়েন্ট লেখাটি প্রদর্শন করি, এই জিনিসটা আমরা ব্যবহার করেছি, মানে এই যে প্রিন্ট রূপম করছিলাম সেখান থেকে হয়ে গেছে। তাহলে ধাপ 6 এটা, আচ্ছা সরি ধাপ 6 না, ধাপ 6 আমরা তো ব্যবহার করেছি। এস হলকের মান প্রদর্শন করি, এটাও ব্যবহার করেছি। এই যে এই জিনিসটা আমরা ব্যবহার করিনি। 9 নং ধাপে যাই, এটার জন্য আমি কি লিখবো, এটার জন্য আমি লিখবো গো টু 9 নং ধাপে, যেহেতু তাহলে গো টু 9 এমন লিখবো আমি। তুমি বুঝে নিবা যে এটার বাংলা হচ্ছে 9 নং ধাপে যাই, বুঝতে পারছো? আর শেষ এটাও ব্যবহার করেছি, এটাও ব্যবহার করেছি। তো সবই ব্যবহার কিন্তু আমরা করেছি, শুধুমাত্র এই দুইটা ব্যবহার করিনি। এই দুইটা ব্যবহার করে আমরা কিন্তু কন্ডিশন আর লুপ, এই দুইটা জিনিসের জন্য কেমন অ্যালগোরিদম হবে বুঝে যাবো। এখন চলো আমরা সেটাই দেখে নিই, কন্ডিশন আর লুপের ক্ষেত্রে আমরা অ্যালগোরিদম কেমনে করব। চলো আমরা দেখে নিই কন্ডিশন আর লুপের ক্ষেত্রে আমরা অ্যালগোরিদম কেমনে করবো। তাহলে কন্ডিশন, এখন এখান থেকে আমার একটা ওই ডিসিশন যে আমরা যখনই অ্যালগোরিদম করার চেষ্টা করব তখন আমরা ফ্লোচার্টটাকে নেব কন্ডিশনের ক্ষেত্রে। মানে ফ্লোচার্ট বলতে তোমার ওইভাবে নিয়ম মেনে আঁকা লাগবে না, মানে একদম সুন্দর করে ওইভাবে আঁকা লাগবে না। তুমি রাফে মানে ফ্লোচার্টটা এমন ভাবে শিখাইছে যে তুমি 2 মিনিটের মধ্যে কোনো একটা সমস্যা দেখলে তুমি সেটার ফ্লোচার্ট এঁকে ফেলতে পারবে। তো ফ্লোচার্টটা আমাদের লাগবে, মানে জিনিসটা আরো ভালোভাবে বোঝার জন্য। তুমি যদি মনে মনে বুঝতে পারো কোনো সমস্যা নেই, খুবই ভালো। আর যদি একটু ক্লিয়ার ভিউ পেতে চাও তাহলে ফ্লোচার্ট এঁকে নেবা। এখন ফ্লোচার্ট কেমন হতে পারে, ধরো জোড় আর বিজোড় এই সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট। তাহলে ধরো আমরা সেটা কি ছিল, স্টার্ট ছিল, তারপরে ছিল ইনপুট কোন একটা সংখ্যা, এই যে ছিল ইনপুট কোন একটা সংখ্যা, তারপরে এবার আমার জোড় আর বিজোড় চেকিং ছিল। তাহলে এখানে লিখছিলাম যে n ভাগশেষ 2 0 কিনা, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া যায় নাও দেওয়া যায়, সমস্যা নেই, তুমি শিখেছো জিনিসগুলো। এটার ইয়াস নো ছিল, ইয়াস নো। যদি ইয়াস হতো মানে ভাগশেষ যদি 0 হতো তাহলে আমরা প্রিন্ট করতাম যে এটা হচ্ছে জোড় ইভেন। আর যদি নো হতো মানে ভাগশেষ 0 না, তার মানে এটা জোড় না আসলে, তাহলে আমরা প্রিন্ট করতাম অড মানে বিজোড়। মনে আছে আশা করি। দেখো আমাদের কিন্তু দ্রুতই হয়ে গেল, মানে 1-2 মিনিটের মধ্যে এই জিনিসগুলো কিন্তু হয়ে গিয়েছে। এই দুটা করার পরে এবার আমাদের তো ওই কাজ তো শেষ, তাই না? আমাদের তো এটাই উদ্দেশ্য ছিল, জোড় না বিজোড় আমরা নির্ধারিত করে ফেলেছি। এবার আমরা এটাকে তো শেষ করতে হবে, শেষ করার জন্য আমাদের এই দুইটাকে মিলাতে হবে, কারণ শেষ কখনো দুইটা লাইন থেকে হয় না, একদম একটা লাইনে গিয়ে শেষ হবে। তাহলে এই যে একটা লাইনে গিয়ে শেষ। তো আশা করি এইটুকু তুমি পারবা, মানে 1-2 মিনিটের মধ্যে এই জিনিসটা তুমি তৈরি করে ফেলতে পারবা। এখন এটা আমার আঁকানোর উদ্দেশ্য হলো তোমাকে ভালোভাবে বোঝানো যে কন্ডিশনের ক্ষেত্রে কাজগুলো কেমন ভাবে হয়। এখন তুমি যদি এগুলো না আঁকে মনের মধ্যে সেই জিনিসটা প্রসেস করতে পারো খুবই ভালো, কিন্তু আমি যেহেতু এখন বুঝাচ্ছি তাই আঁকালাম, তুমি না আঁকালেও পারবে, এটা সমস্যা নেই। এখন কন্ডিশনের ক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় কি, তোমার এখানে একটা শর্ত আছে। আমি একটু ওই জিনিসটা এখানে নিয়ে আসি তাহলে ভালো হবে, এটা একটু কপি করে নিয়ে আসি, একটু ওয়েট করো। এই যে দেখো কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কিন্তু ওই আছে, আমরা শর্তটা লিখবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, জিজ্ঞাসা চিহ্ন দেবো, মানে চেকিং বোঝানোর জন্য যে আসলে কি এই জিনিস। যদি ইয়েস হয় তাহলে কিছু একটা, না হলে কিছু একটা। তাহলে কিন্তু ফ্লোচার্ট দেখে তুমি বুঝতে পারছো, এই যে ফ্লোচার্টটা দেখে তুমি কিন্তু বুঝতে পারছো যে ওই এই জিনিসের জন্য আমাদের এটা লিখতে হবে। এটা লেখার পর ইয়াস হলে কি, ন হলে কি, সেটাও তুমি বুঝতে পারছো। মানে এই জিনিসটা তুমি অ্যালগোরিদমের মধ্যে লিখতে পারবা, সমস্যা নেই। এই শর্তটা লিখবা, জিজ্ঞাসা চিহ্ন দিবা, ওই রোমান চিহ্ন দিয়ে এক দিয়ে ইয়াস হলে কি হবে, ন হলে কি হবে সেটা দিবা। কিন্তু ইয়াসের পর কি হবে সেটা আমরা কি লিখবো, ন হলে কি হবে সেটা আমরা কি লিখবো, সেটাই আমরা এবার দেখবো। আর সেটার জন্য আমাদের এই জিনিসের সাহায্য লাগবে। 9 নং ধাপে যাই, বা কোন একটা ধাপে যাওয়ার ক্ষেত্রে, মানে কোন একটা ধাপে জাম্প করার ক্ষেত্রে, মানে এই জিনিসটা আমাদের কাজে লাগবে কন্ডিশনের ক্ষেত্রে। তো আমরা কেমনে করতে পারি, এখন একটা বেসিক তোমার লাগবে অ্যালগোরিদমের জন্য, যে আমরা যে ফ্লোচার্টে একটা কাজ করছি। দেখো ফ্লোচার্টে আমরা ওই শুধুমাত্র একমুখী যাচ্ছি না, মানে এই যে নর্মালি
আমরা এতক্ষণ যে কোডগুলো করলাম, মানে এতক্ষণ যে সমস্যাগুলো সমাধান করলাম ফ্লোচার্ট দিয়ে, সেগুলো আমরা কি করলাম, সেগুলো যদি তুমি ফ্লোচার্ট আঁকাও, মানে অ্যালগোরিদম দিয়ে করলাম, সেগুলো তুমি ফ্লোচার্ট আঁকলে দেখবো সব একমুখী, মানে সেগুলো একদম একই দিকে যাচ্ছে। কিন্তু যদি তুমি কন্ডিশন বা লুপ এগুলোতে আসো, তখন দেখবে যে অনেক দিকে চলে গিয়েছে, মানে এই যে এখানে একদিক থেকে শুরু হয়েছে, শুরু হয়ে অনেকগুলো ব্রাঞ্চে ভাগ হয়ে গিয়েছে। এখন অ্যালগোরিদমে তুমি এই কাজটা আসলে করতে পারবা না। করতে পারবা না কেন? কারণ তুমি ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4, ধাপ 5 এইভাবে করছো। তুমি কি একসাথে কি 4 আর 5 আলাদা করে রাখতে পারছো যে হয় এই 4 হবে, না হলে 5 হবে? তুমি তো এখানে সহজে অ্যারো দিয়ে দেখিয়ে দিলে যে হয় এটা হবে, না হলে এটা হবে। কিন্তু এখানে তো সহজে এই জিনিসটা করা যাবে না। সে কারণে এটা একটু মাথায় রাখতে হবে যে অ্যালগোরিদম প্রত্যেকটা লাইনই পড়বে। এখন সেই লাইন যদি তুমি চাও যে কোনো একটা লাইন পড়বে না, ধরো তুমি চাচ্ছ যে 6, 7, 8 এগুলো পড়বে না, একবারে যে 9 চলে যাবে, মানে এগুলো পড়বে না, তখন তুমি এখানে দিবা যে 9 নং ধাপে যাই, মানে গো টু 9। বুঝতে পারছো? কারণ কি এই জিনিস দেওয়ার কারণ কি, আমাদের কিন্তু এই জিনিস দেওয়ার দরকার ছিল না যদি আমরা ফ্লো চার্ট করতাম। কারণ ফ্লো চার্টে তো আমরা দেখো, আমরা যে ইয়াস এর ক্ষেত্রে যে অ্যারোটা ব্যবহার করেছি, সেই অ্যারোটা কিন্তু এটাকে নির্দেশ করছে না। মানে যদি ইয়াস হয় শুধুমাত্র এটাই হবে, এটা হবে না, এটা অটোমেটিক ফ্লো চার্টই করে দিচ্ছে যে যদি ইয়াস হয় তাহলে এটা হবে, যদি নো হয় তাহলে এটা হবে। আর অ্যালগোরিদমের মধ্যে যেহেতু প্রত্যেকটা লাইনই পড়বে লাইন বাই লাইন, কোডের মতো করে প্রত্যেকটা লাইন বাই লাইনই তোমার, ধরে নাও এটা কোডই, এটা প্রত্যেক লাইন বাই লাইনই পড়বে। সে কারণে তোমার কিছু সিস্টেম করতে হবে। যে ধরো তুমি চাচ্ছ না যে কোনো একটা অংশ পড়ুক, সে কারণে তুমি একবার এখানে যদি লিখে দাও যে গো টু 9, তাহলে একবারে এই অংশটুকু বাদ দিয়ে একবারে 9-এ চলে যাবে। বুঝতে পারছো? এইভাবে তুমি আসলে স্কিপ করবা কোনো একটা ধাপ, আর নর্মালি প্রত্যেকটা লাইনই পড়বে। এই জিনিসটুকু মনে রাখো, তাহলে তুমি জিনিসটা বুঝে যাবে। তাহলে কি মনে রাখতে হবে? অ্যালগোরিদমে প্রত্যেকটা ধাপই পড়তে হবে, আর একটা করে ধাপ হবে। তুমি এমন পারবা না এখানে যেমন 2 দিকে চলে গেছো, এখানে তো আর 2 দিকে চলে যেতে পারবে না। প্রত্যেকবারই একটা করে লাইন, প্রত্যেকবারই একটা করে কাজ। তো সেখান থেকেও তুমি কেমনে এটার মতো বানাতে পারবে সেটাই দেখাবো। এটা আমি কি পড়াচ্ছি? কন্ডিশন মানে যে ইফ, এলস, এলস ইফ এগুলো পড়েছিলাম সেগুলো, মানে কোনো একটা শর্তাধীন কাজ, এই শর্ত হলে এটা হবে, এই শর্ত হলে এটা হবে। তো এটা আমরা কেমনে করতে পারি দেখো। তো প্রথমে আমরা কি করব, প্রথমে তো আমরা নর্মালি এই কাজগুলো করে ফেলতে পারি। প্রথমে আমরা স্টার্ট করতে পারি। স্টার্ট, তুমি বাংলায় লিখবা যে শুরু করি। 2 নম্বরে লিখবা ইনপুট এন, মানে কোনো একটা সংখ্যা নেব, তারপর সেটা জোড় নাকি বিজোড় সেটা ওই দেখবো। তাহলে ইনপুট এন, সেটা আমরা কি লিখবো? সেটা আমরা লিখবো ইনপুট হিসেবে এন চলকের মান গ্রহণ করি। আমি এখানে ইনপুট এনই লিখছি। এবার দেখো কি, এবার আমার এই শর্ত চলে এসেছে। তাহলে এই শর্তটুকু তো তুমি তো করতে পারবা, তাই না? কারণ শর্তের জন্য তো নিয়ম দেওয়া আছে, এই যে শর্ত। তাহলে তুমি এই নিয়ম ফলো করে এই শর্তটাকে তুমি অ্যালগরিদমে লেখো। এই যে এই জিনিসটাকে তুমি অ্যালগরিদমে লেখো। তাহলে কেমনে আমরা এই শর্তটাকে লিখবো হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে শর্ত লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে তারপর তুমি একটা জিজ্ঞাসা চিহ্ন দিবা। মানে তুমি বলছো যে এন কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে কি না। এটার 2টা উত্তর আছে, ইয়েস আর নো। এটা তুমি এখানে দিবা ইয়েস হলে কি আর নো হলে কি। আমি এটাকে একবারে অ্যারো দিয়ে দেখাচ্ছি, তুমি খাতায় ইয়েস হলে আর নো হলে দিবা। আর এই জিনিসটুকু ফাঁকা রাখবা। কেন ফাঁকা রাখবা আমি বলবো না, সমস্যা নেই। ওই ইয়াস হলে কি হবে আর নো হলে কি হবে সেই জায়গায় তুমি ফাঁকা রাখবা। মানে ইয়াস হলে আমরা ওই জোড় প্রিন্ট করি, নো হলে আমরা বিজোড় প্রিন্ট করি। এই জিনিস দিও না। এই জিনিস দেখবা বইতে দেওয়া আছে, কিন্তু এই কাজ যদি তুমি করতে যাও তাহলে অনেক জায়গায় তুমি ঝামেলায় পড়বে। তো আমি যে এইটুকু যেভাবে শিখাচ্ছি সেভাবে করো, তাহলেও একদম ফুল সঠিক হবে, ফুল মার্কের মতোই হবে, কোনো সমস্যা নেই। তো দেখো, আমরা শর্তটা কিন্তু লিখে ফেললাম। ইয়েস হলে কি হবে, নো হলে কি হবে, অংশ আমরা ফাঁকা রাখিছি। অংশ কিন্তু ফাঁকা রাখিছি। কেন ফাঁকা রাখিছি? এর পরের যে 2টা জিনিস আছে, এই 2টা জিনিস তুমি একটু লিখে দাও তো। 4 নম্বরে তুমি লিখলে যে প্রিন্ট ইভেন, 5 নম্বরে তুমি লিখলে যে প্রিন্ট অড। হ্যাঁ, লিখলে। এখন এই 2টা প্রিন্ট আসার পরে তো আমাদের এন্ড চলে আসে, তাই না? সে কারণে 6 নম্বরে আমরা লিখতে পারি এন্ড। এবার ওই যদি এন কে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 হয় আর সেটা যদি ইয়েস হয়, তাহলে আমরা কোথায় যাব? আমরা ইভেনে যাব। তাহলে এখানে লিখবো গো টু 4, মানে তুমি বাংলা লিখবো 4 নম্বর ধাপে যাই। তার মানে কি, যদি হ্যাঁ হয় তাহলে 4 নম্বর ধাপে চলে যাবে। 4 নম্বর ধাপে প্রিন্ট ইভেন করতে বলা হয়েছে, মানে জোড় প্রিন্ট করতে বলা হয়েছে, তাহলে সেটা করে ফেলবে। আর ন হলে গো টু 5, 5 নম্বরে যাই। 5 নম্বরে বলা আছে যে বিজোড় প্রিন্ট করি। তো তুমি দেখো জিনিসটা তাহলে কেমন হলো। তুমি শর্ত লিখবা, শর্ত লেখার পরে ইয়েস হলে কি হবে, নো হলে কি হবে, ফাঁকা রাখবা। ফাঁকা রাখার পরে শর্তের যেই ফলাফলগুলো, মানে সম্ভাব্য ফলাফলগুলো, মানে শর্তাধীন যে ফলাফলগুলো, যে হ্যাঁ হলে এটা হবে, না হলে এটা হবে, এই ফলাফলগুলো লিখে ফেলবা। লিখে ফেলার পরে তারপরে তুমি এখানে পূরণ করবা যে হ্যাঁ হলে কোন ফলাফলটা আমি চাচ্ছি সেখানে আমি চলে যাব, না হলে কোন ফলাফলটা চাচ্ছি সেখানে চলে যাব।
এখন এই কোডটা একটু ভালো করে দেখো, আর হ্যাঁ হলে কি হবে সেটা আমাকে একটু বলো। একটু চিন্তা করো ভিডিওটা পজ করে, যে যদি আমি ধরো 10 ইনপুট দিলাম, বা আমি ধরো 18 ইনপুট দিলাম, 18 ইনপুট দিলে তো এই শর্তটা তো মানবে, তাই না? এই শর্ত ইয়েস হবে। এখন ইয়েস হলে কি হবে তুমি একটু চিন্তা করে, ভিডিওটা পজ করে একটু চিন্তা করো। এখানে একটা ভুল আছে, এই লেখার মধ্যে একটা ভুল আছে। এই ভুলটা যদি বুঝতে পারো তাহলে কন্ডিশনের ক্ষেত্রে যে কোনো অ্যালগরিদমই তুমি পারবা। এই ভুলটা একটু ধরার চেষ্টা করো, আসলে কি হবে। আমি কি বলছিলাম যে ধাপে ধাপে করতে যাই, মানে প্রত্যেকটা ধাপ সে পড়ে থাকবে, তুমি যদি সেটাকে না আটকাও। গো টু দিয়ে আটকানো যায়, যেমন তুমি এখানে গো টু 5 এটা যদি কার্যকর হয়, তাহলে 4টাকে পাস করে সে চলে যাবে পাশে, মানে এটা স্কিপ করবে, মানে এটা সে দেখবে না। তুমি যদি সেই স্কিপটা করাতে পারো তখন ওই প্রত্যেকটা ধাপ পড়বে না, মানে তুমি যেটা স্কিপ করেছো সেটা পড়বে না, কিন্তু নর্মালি প্রত্যেকটা ধাপ পড়বে, মানে এইভাবে করে প্রত্যেকটা ধাপ পড়বে। বুঝতে পারছো? এখন তুমি একটু চিন্তা করো যে 18 যদি ইনপুট আকারে আমি দিই তাহলে আমার সমস্যাটা কি হবে, একটু চিন্তা করো। তো আশা করি ভিডিওটা পজ করে চিন্তা করেছো। এখানে দেখো আমি যদি 18 ইনপুট দিই, তাহলে স্টার্ট করলো, ইনপুট এন হলো, এই যে এন এর জায়গায় তো আমি 18 দিলাম। এবার এই চেকিংটা করলো, চেকিং করে 18 তো 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ তো 0 থাকবে, তাই না? মানে 18 তো জোর, তার মানে ইয়েস হবে, এটা হবে। ইয়েস হলে আমি এটাই যাবো। ইয়েস যেহেতু হয়েছে, নোর এটা তো কাজ করবে না, তাই না? এটা বাই ডিফল্ট, মানে এটা অ্যালগরিদমের মধ্যেই নির্ধারিত। তুমি যে 1 আর 2 দিয়ে ইয়াস নো দিয়েছো, এটা তুমি এই নোটা স্কিপ করে গিয়েছো, সমস্যা নেই। মানে নো হলে ইয়াস হলে এটা হবে, না হলে এটা হবে। বুঝতে পারছো? মানে 3 নম্বরে আমার যেটুকু করার দরকার ছিল করে ফেলেছি, এই নোটা আর কাজ করেনি। বুঝতে পারছো? এটা যেহেতু শর্তাধীন তাহলে এটা কাজ করবে না। তাহলে মূল যে কথা বলছিলাম, স্টার্ট করলাম, ইনপুট এন করলাম 18 ইনপুট দিলাম, মানে 18কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় কিনা চেক করলাম, চেক করে দেখছি ইয়াস। ইয়াস হলে আমি কয় নম্বরে যাবো? 4 নম্বরে। এই যে 4 নম্বরে যাওয়ার কথা, 4 নম্বরে যাওয়ার পরে আমি ইভেন প্রিন্ট করে ফেললাম, যে এই যে ইভেন, হ্যাঁ এই সংখ্যাটা ইভেন, খুব সুন্দর। কিন্তু তোমাকে একটা জিনিস বলছিলাম না যে অ্যালগরিদমের প্রত্যেকটা ধাপই পড়া হবে? তাহলে দেখো 4 নম্বরের পরে 5 নম্বরেও চলে যাবে না, কারণ শেষ পর্যন্ত তো পৌঁছাতে হবে, এক ধাপ করে আগাবে সে। তার মানে 4 নম্বরে আসার পরে সে তো 5 নম্বরেও যাবে। 5 নম্বরে তো আমি লিখে রাখেছি প্রিন্ট অড, তাহলে তো অডও প্রিন্ট হয়ে যাবে। আর 6 নম্বরে গিয়ে এন্ড হবে। তার মানে দেখো আমি 18 ইনপুট দিলে ইভেন অড দুইটাই প্রিন্ট হয়ে গেল। আমি যদি 19 ইনপুট দিতাম, ধরো আমি ইনপুট দিলাম যে 19 ইনপুট দিলে কি হতো? স্টার্ট হতো, ইনপুট এন, মানে এন এর জায়গায় তো আমি 19 দিলাম। এই চেকিং এর মধ্যে 19কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কিন্তু 0 হতো না, মানে নোটা কাজ করতো আর ইয়াসটা কাজ করতো না। এখন নো কাজ করে 5 নম্বরে চলে যেত গো টু 5, তাহলে এটা 5 নম্বরে চলে গেল, মানে 4 নম্বর কিন্তু স্কিপ করলো। তার মানে 5 নম্বরে কি আছে? অড আছে। আর তারপরে আরো এক ধাপ দিয়ে এন্ড হয়ে গেল, মানে আমি যখন 19 দিচ্ছি তখন ঠিক হচ্ছে, কিন্তু যখন 18 দিচ্ছি তখন ঠিক হচ্ছে না। এই জিনিসটা কেন? এই জিনিসটা কেন জানো? ফ্লোচার্টের মধ্যে তুমি যখন কোন একটা শর্তের ফলাফল লেখছো, তখন ফ্লোচার্ট কিন্তু মানে তুমি কিন্তু জানছো যে হ্যাঁ হলে এটা হবে, না হলে এটা হবে। তোমার চিন্তা নেই যে এইটা হওয়ার পরেও এটা হওয়ার সম্ভাবনা আছে কিনা, কারণ ফ্লোচার্টের নিয়ম তেমনই যে ইয়াস হলে এটা, নো হলে এটা। যদি ইয়াস হয় তাহলে এটা কাজ করবে না, আর যদি নো হয় তাহলে এটা কাজ করবে না। কিন্তু অ্যালগরিদমে একটু ভিন্নতা আছে, অ্যালগরিদমে একটার পর একটা ধাপ পড়বে, সবকটা পড়বে। তার মানে যখন আমার 4 নাম্বার আমি কাজ করব, তারপরে তো 5 নাম্বারও আসবে। বুঝতে পারছো? 4 নম্বরে প্রিন্ট ইভেন আছে, ইভেন প্রিন্ট হয়ে গেল, তারপর তো সে 5 নম্বরেও আসবে। 5 নম্বরে আসলে তো অডও প্রিন্ট হয়ে যাবে। বুঝতে পারছো? এখন এটা একটা সমস্যা না, যে আমার তো সম্ভাব্য ফলাফলগুলো ছিল। এবং এই জিনিসটা একটু মনে রাখো, যে মানে মনে রাখো না, একটু খেয়াল করো যে আমি যে কন্ডিশনের যে কথাগুলো বলছি, কন্ডিশন মানে কি? শর্তাধীন যেই কাজগুলো, এখানে যে ফলাফলগুলো, তুমি আমার সাথে তো এগ্রি করবা নিশ্চয়ই, তাই না? যে একটা ফলাফল যদি কাজ করে তাহলে অন্য ফলাফলগুলো কাজ করবে না, এটাই তুমি চাও। যে একটি ফলাফল কাজ করলে অন্যগুলো কাজ করতে পারবে না, এটাই তো তুমি চাচ্ছ, তাই না? যে একটা ফলাফল যদি আমি পেয়ে যাই, অন্যগুলো যাতে আর না হয়। আমি যদি ইভেন্ট প্রিন্ট করে ফেলি, তার মানে তো সে অড না, মানে অডটা আমি প্রিন্ট করতে চাই না। যদি সে অড হয় তাহলে আমি ইভেন্টটা প্রিন্ট করতে চাই না। তাহলে আমরা কি করব? এটা ফ্লো চার্টের মধ্যে, কোডের মধ্যে অটোমেটিকলি হয়ে যায়, কিন্তু অ্যালগরিদমের মধ্যে এটা হওয়ানোর জন্য আমাদের একটা কাজ করতে হবে। দেখো আমি যেহেতু জানি যে এক ধাপ করে অ্যালগরিদমটা আগাই, তাহলে আমি নিশ্চয়ই বুঝতে পারছি এই যে প্রিন্ট ইভেন্ট, এটা যে আমি লিখলাম, এটা লিখার পর তো প্রিন্ট অডও তো এসেছে, তাই না? তার মানে প্রিন্ট ইভেন্টের পরের ধাপে তো প্রিন্ট অড চলে এসেছে, মানে ইভেন্ট প্রিন্ট হওয়ার পর তো আবার সে অড প্রিন্ট হয়ে যাচ্ছে। সেটার জন্য আমি কি করব? এরপরে আরো একটা আমি ধাপ দেব,
এটা ধরো 5 নাম্বার দিলাম, আর এটা 6 নাম্বার, আর এটা 7 নাম্বার। এই 5 নাম্বারে আমি লিখে দেবো গো টু 7। এটা করার মাধ্যমে কি হলো, এই যে প্রিন্ট ইভেন হলো, প্রিন্ট ইভেন হওয়ার পরে একবারে 7 নাম্বারে চলে গেল। 7 নাম্বারে কি আছে, এন্ড আছে, মানে 6 নাম্বার পাস করে 7-এ চলে গেল। আর যদি নো হতো, এই শর্তটা নো হলে গো টু 5, এটা একটু ঠিক করে দিই, এটা হবে গো টু 6। তাহলে 6 নাম্বারে চলে যেত, প্রিন্ট আউট হতো, তারপরে যে এন্ড হয়ে যেত। তুমি যদি বুঝতে না পারো সমস্যা নেই, আমি আরো একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। দেখো আমি এই জিনিসটা এটাই কপি করি, আরো একবার বুঝাই তোমাকে, এবার তুমি বুঝতে পারবে না। আমি আগের বার ভুল করে দেখালাম, এবার সঠিকটা দেখাবো কেমনে হবে। দেখো আমি প্রথমে স্টার্ট করব রীতিমতো, তাহলে স্টার্ট করলাম। তারপর কি করব, এন ইনপুট নেব, তুমি বাংলায় লিখবো যে ইনপুট হিসেবে এন চলকের মান গ্রহণ করি। 3 নম্বরে কি করবো, এই যে শর্ত আসছে, তাহলে শর্তটা চেক করবো। এন কে 2 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কি 0 হবে? যদি হ্যাঁ হয় উত্তর, তাহলে কিছু একটা করব, আর যদি না হয় তাহলে কিছু একটা করব। এগুলো শুরুতে লিখবো না। 4 নম্বরে কি দেবো, 4 নম্বরে আমরা যে কোনো একটা ফলাফল দাও, ধরুন প্রিন্ট ইভেন, এই ফলাফলটা দিলাম প্রিন্ট ইভেন। এরপরে তুমি আরেকটা ফলাফল নিবা না, মানে প্রিন্ট অড, এটাও তো তুমি লিখবা তাই না? কোন একটা ধাপের মধ্যে প্রিন্ট অড এটাও লিখবা। কিন্তু তুমি জানো যে প্রিন্ট ইভেন যদি হয়ে যায়, প্রিন্ট অডটা তুমি চাচ্ছ না যে হবে, মানে এটা যদি 4 নাম্বারটা যদি রান হয়ে যায়, তুমি চাচ্ছ যে এটা যাতে স্কিপ করে, সে কারণে তুমি মাঝে একটা স্কিপ করার জন্য একটা হাতিয়ার দিবা, যেটা হচ্ছে গো টু কিছু একটা। এটা 5 নম্বরে হবে, আর 6 নম্বরে যে হবে প্রিন্ট অড। বুঝতে পারছো? গো টু কত আমরা জানি না, এখন প্রিন্ট আউট পর্যন্ত কি আমাদের কিন্তু সব যে সিদ্ধান্তগুলো, মানে সব ফলাফলে কিন্তু কভার করা হয়ে গিয়েছে। সব ফলাফল যেহেতু কভার করা হয়ে গিয়েছে, সে কারণে আমরা এন্ড দেবো এবার, মানে আর তো কিছু বাকি নেই। তাহলে দেখো এন্ড কিন্তু আছে 7 নম্বরে, সে কারণে আমি 4-এর পরে গো টু দিয়ে 7 দেবো। কারণ কি 4 নাম্বার যদি কাজ করে যায়, ইভেন যদি প্রিন্ট হয়ে যায়, তাহলে তো এটা তো প্রিন্ট হওয়া যাবে না। সে কারণে তুমি একবারে এই কাজটা হওয়ার পরে তুমি একবারে চলে যাবো 7 নম্বরে। বুঝতে পারছো কিনা দেখো। আর এবার আমরা এখানে ফিল আপ করবো, যদি ইয়েস হয় তাহলে আমরা 4-এ যাবো, আর যদি নো হয় তাহলে আমরা 6-এ যাবো। এবার বুঝতে পারছো কিনা দেখো। স্টার্ট করব, ইনপুট করব, আমরা শর্ত দেখবো, এগুলো তো নিয়ম মতোই। ইয়েসে কি হবে আর নোতে কি হবে এগুলো আমরা লিখবো না। এগুলো না লেখার কারণ কি, যেই ওই ফলাফলগুলো আছে সেগুলো লিখে আমরা একটা ফলাফল হওয়ার পরে যাতে অন্যটা না হতে পারে সেই ব্যবস্থাটাই করে নেবো। প্রত্যেকটা ফলাফলের পরে আমরা একটা গো টু লিখে দেবো, যাতে একবারে জাম করে সে এন্ডে চলে যেতে পারে। বুঝতে পারছো কিনা দেখো। আমার ধরো, আচ্ছা আরো ভালোভাবে বোঝাই, ধরো তোমার ফলাফল আছে 3টা, ধরো একটা শর্ত, হ্যাঁ, এই শর্তের ধরো 3টা রেজাল্ট আছে। ধরো এটা একটা রেজাল্ট, রেজাল্ট 1, এটা একটা রেজাল্ট, রেজাল্ট 2, এটা একটা রেজাল্ট, রেজাল্ট 3। এখন একটা রেজাল্ট যদি কাজ করে যায়, মানে একটা যদি রেজাল্ট আমি পেয়ে যাই, অন্যগুলো যদি না পাই সেটাই তো আমার চেষ্টা করতে হবে। তাহলে আমি কি করব, শর্ত লিখে ওই শর্তটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমি একটা জিজ্ঞাসা চিহ্ন দেবো। 1 নম্বরে দেবো ইয়েস হলে কি হবে, 2 নম্বরে দেবো নো হলে কি হবে। ধরে নাও এটা ধরো 7 নম্বরে আছে, হ্যাঁ, এটা ধরো 7 নম্বর ধাপে আছে এই শর্তটা। এবার কি করবা, 8 নম্বরে যে তুমি এর মধ্যে যে কোনো একটা রেজাল্ট দিবা। ধরো তুমি এই রেজাল্টটা দিলে, রেজাল্ট 1। এখন রেজাল্ট 1টা যদি কাজ করে যায়, তুমি চাচ্ছ এই দুইটার কাজ না করুক, সে কারণে তুমি 9 নম্বরে যে একটা স্কিপ করার একটা হাতিয়ার দিবা, যেটা হচ্ছে গো টু। তুমি একবারে পরের রেজাল্ট গুলো না দেখে একবারে তুমি এন্ডে চলে যাবে, কারণ এটা যদি কাজ করে যায় তারপরে তো পরের গুলোতেও তো যাওয়ার কথা তাই না। নর্মালি পরের গুলোতেও তো এক ধাপ করে যাওয়ার কথা, কিন্তু এই 8 নাম্বার যদি কাজ করে যায়, তাহলে তুমি চাচ্ছ 8 নাম্বার কাজ করে একবারে সে এন্ডে চলে যাক, মানে এই রেজাল্ট গুলো না দেখুক। এগুলো দেখলে তো রান করে ফেলবে। অ্যালগোরিদম তো আর এমন ওই না যে দুই পাশ থেকে আমি দুইটা অ্যারো দিয়ে আলাদা আলাদা বুঝিয়ে দিলাম যে এটা হলে এটা হবে না আর এটা হলে এটা হবে না, এমন তো না। অ্যালগোরিদম সবগুলোই রান করে ফেলে এমন অবস্থা। সেই কারণে তোমাকে একটু স্কিপ করানোর জন্য এই গো টু হাতিয়ারটা ব্যবহার করতে হবে। গো টু এন্ড যেখানে আছে আমি সেখানে এটা লিখবো। এখনই তো আমি জানি না যে এন্ড কোথায় হবে। এবার 10 নম্বরে আমরা কি লিখবো, এবার আমরা অন্য রেজাল্ট লিখতে পারি, যেহেতু এখানে গো টু দিয়েছি। তার মানে কি, রেজাল্ট 1 যদি কাজ করে তাহলে একবারে জাম্প করেই যাবে না, সমস্যা নেই। আর এবার 10 নম্বরে আমি অন্য রেজাল্টটা দিয়েছি, রেজাল্ট 2। রেজাল্ট 2 দেওয়ার পরে এরপরে তো আবার রেজাল্ট 3ও তো আছে। তার মানে রেজাল্ট 2 হওয়ার পরে যদি রেজাল্ট 2 কাজ করে যায়, তারপরে যদি আমি রেজাল্ট 3 লিখে ফেলি, তাহলে তো পরের ধাপে গিয়ে তো রেজাল্ট 3টাও তো হয়ে যাওয়ার কথা তাই না। সে কারণে আমরা রেজাল্ট 2 এর পরে আরো একটা হাতিয়ার দিয়ে দেবো স্কিপ করানোর জন্য, যেটা 11 নম্বরে, যেটা হচ্ছে গো টু এন্ড যেখানে আছে সেখানে। আমরা এখনো জানি না সেটা কোনে। এবার 12 নম্বরে যে আমরা রেজাল্ট 3টা দেবো। এখন রেজাল্ট 3 এর পরে আসলে কিন্তু আর কোনো ওই রেজাল্ট কিন্তু বাকি নেই।
দেখো প্রথম রেজাল্টের পরে আমি স্কিপ করানোর যন্ত্র দিয়েছি, দ্বিতীয় রেজাল্টের পরে আমরা স্কিপ করানোর যন্ত্র দিয়েছি, তৃতীয় রেজাল্টের পরে কিন্তু আর কোনো রেজাল্ট নেই। মানে যদি একবারে 3 নম্বর রেজাল্টে আসে, 3 নম্বর রেজাল্টে আসলে এরপর কিন্তু আর কোনো রেজাল্ট নেই। আমার কিন্তু সেই ভয়টা আর নেই যে এটা যদি হয় এটার পরে অন্য কোনো রেজাল্ট আমি পেয়ে যাবো, এমন তো না। মোট 3টে রেজাল্ট, 2টা রেজাল্টের ক্ষেত্রে আমি হাতিয়ার দিয়েছি যে এটা যদি হয়, ধরো 1 নম্বর রেজাল্টটা হলো, এখন তো আমার 2 নম্বর আর 3 নম্বরও তো হওয়ার সম্ভাবনা তো আছে, এক ধাপ করে গেলে তো হয়ে যাবে। সে কারণে আমি এখানে একটা গো টু দিয়েছি যাতে একবারে জাম্প করে আমি এন্ডে চলে যেতে পারি। 1 নম্বর রেজাল্টে যদি কাজ করে যায় আমি একবার এন্ডে চলে যাবো। একইভাবে 2 নম্বরের ক্ষেত্রে তাই গেলাম, কারণ 2 এর পরেও তো আরো তিন তিন তো আছে, তাই না? একের পরে রেজাল্ট 1 পাওয়ার পরেও যেমন রেজাল্ট 2 আর রেজাল্ট 3 এই দুইটা পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে, সেই কারণে আমি একবারে গো টু দিয়ে এন্ডে যাচ্ছি। রেজাল্ট 2 আসার পরেও কিন্তু আমার রেজাল্ট 3 আসার সম্ভাবনা কিন্তু আছে, সেই কারণে আমি এরপরেও একটা গো টু দিয়েছি। কিন্তু যখন রেজাল্ট 3 দিছি এরপরে তো আমার আর কোনো রেজাল্ট বাকি নেই, মানে এরপরে যদি আমি এন্ড করে দিই তাহলে তো সেই রেজাল্ট 3টা হয়ে একবারে তো সেই এন্ডই হবে। আমার এবার জাম্প করে এন্ডে যাওয়া লাগছে না, কারণ রেজাল্ট 3 তো লাস্ট রেজাল্ট, এটার পরে তো আর কোনো রেজাল্ট নেই, বুঝতে পারছো? সে কারণে এরপরে আর আমার গো টু লেখা লাগছে না, কারণ এরপরে তো ওই এন্ডেই তো যাচ্ছে, আমার আর কৃত্রিম ভাবে এন্ডে যাওয়ানো লাগছে না, বুঝতে পারছো? তাহলে রেজাল্ট 3 একদম লাস্ট রেজাল্ট, এটার পরে আমার আর গো টু দেওয়া লাগছে না, এরপরে আমি একবারে এন্ড লিখতে পারি, যেমন 13 নম্বরে আমি এন্ড লিখতে পারি। এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা দেখো। এখন শর্ত তো আমি একটা দিছি, একটা শর্তে তো আর 3টা রেজাল্ট হতে পারে না। আমি ধরো দুইটার ক্ষেত্রেই বুঝাই, ধরো রেজাল্ট 1 আর রেজাল্ট 2। আশা করি বুঝতে পারছো জিনিসটা কেমন। মানে তুমি ওই প্রথমটার পরে গোটু দিবা, দ্বিতীয়টার পরে গোটু দিবা, তৃতীয়টার পরে দিবা, মানে একদম লাস্টটার আগ পর্যন্ত দিবা, আর শেষেরটাই দিবা না, কারণ শেষেরটার পরে তো তুমি এন্ড লিখবা, বুঝতে পারছো? তো একটা শর্তে ধরো ইয়াস হলে রেজাল্ট 1 হবে আর নো হলে রেজাল্ট 2 হবে, তাহলে তুমি কি লিখবা? ইয়াস হলে কিছু একটা হবে, নো হলে কিছু একটা হবে, তুমি জানো এগুলো ফাঁকা রাখো। তুমি 8 নম্বরে যে কোনো একটা রেজাল্ট লিখে ফেলো, ধরো রেজাল্ট 1 লিখলাম, রেজাল্ট 1 লিখে ফেললাম। রেজাল্ট 1 এর পরে তো রেজাল্ট 2 ও তো আসতে পারে, তুমি তো এরপরে তো আবার রেজাল্ট 2 তো লিখবা, তাই না? তার মানে ওই এক ধাপ করে যেতে যেতে রেজাল্ট 2 তো কাজ হয়ে যেতে পারে, সে কারণে আমি চাচ্ছি রেজাল্ট 1 হওয়ার পরে যাতে একবারে শেষে চলে যায়। সে কারণে 9 নম্বরে আমি একটা গো টু ইউজ করব। গো টু মানে কি, এত নং ধাপে যায়, তুমি ফাঁকা রেখে লিখবা, এই যে ফাঁকা রাখবা, তারপর লিখবা নং ধাপে যাই, তো আমি আর লিখলাম না। তো রেজাল্ট 1 এর পরে আমি গো টু দিয়েছি, এরপরে আমি 10 নম্বরের রেজাল্ট 2 দেবো, রেজাল্ট 2। কিন্তু রেজাল্ট 2 এর পরে আর তো কোনো রেজাল্ট বাকি নেই, এরপরে তো আমার গো টু লেখা লাগছে না, কারণ এরপরে তো এন্ড তো এমনি আসছেই, তো বুঝতে পারছো? এখানে তো এন্ড এমনি আসছে, মানে রেজাল্ট 2 তো লাস্ট রেজাল্ট, এরপরে আমার গো টু দেওয়া লাগছে না, কারণ এরপরে তো এন্ড আসছেই। সে কারণে যদি এটা কাজ করে, মানে একবারে যদি এখানে আসে এই শর্ত থেকে, তাহলে এরপরে তো আমার চিন্তা নেই যে রেজাল্ট 1 হবে নাকি না, আমার তো এরপরে তো এন্ডই তো আছে, বুঝতে পারছো? মানে একদম সামনে সামনে কাজ করে, মানে এগুলো পিছন দিকে যাবে না, পিছন দিকে যাবে লুপের সময়, সেটা আমরা পরে দেখবো। তাহলে নিয়মটা কি, একটু নিয়ম আকারে মনে রাখতে পারো যে আমার শর্তে যেই ওই ফলাফলগুলো থাকবে, ওই শেষ ফলাফল বাদে বাকি সবগুলোই আমি একটা গোটু রাখবো। গোটু রাখবো কারণ কি, কারণ গোটু যদি না রাখি তাহলে একটার পর একটা করে সব রেজাল্টই কাজ করে যাবে, সব রেজাল্ট তো কাজ করানো যাবে না, যেহেতু এটা শর্তাধীন, যে কোনো একটা কাজ করতে পারবে, একটা কাজ করলে বাকিগুলো আর কাজ করবে না। তাহলে দেখো আমার কিন্তু লেখা শেষ, এবার আমরা নাম্বারিং করব। নাম্বারিং কেমনে করব? যেহেতু এন্ড আছে 11 নম্বরে, তাহলে এই যে গোটুর পরে আমরা 11 লিখে দিতে পারি। তার মানে রেজাল্ট 1 যদি কাজ করে যায় তাহলে একবারে 11 নম্বরে চলে যাবে। 11 নম্বরে চলে গেলে সুবিধা কি হবে, রেজাল্ট 2 আর কাজ করবে না। দেখো এটা কিন্তু এই 10 নম্বর ধাপ কিন্তু স্কিপ করলো, একবারে চলে গেল 11। আর এ পর্যন্ত নাম্বারিং আছে, এবারে ইয়াসমান নাম্বারিং আমরা করতে পারি। শর্ত যদি হ্যাঁ হয় তাহলে আমরা কোথায় যাব? শর্ত হ্যাঁ হলে আমরা রেজাল্ট 1 চাচ্ছি, তাহলে শর্ত যদি হ্যাঁ হয় তাহলে রেজাল্ট 1 মানে 8 এ যাব, তাহলে গো টু 8। আর শর্ত যদি নো হয় তাহলে কি, যদি নো হয় তাহলে রেজাল্ট 2 চাচ্ছি, তাহলে নো হলে আমরা রেজাল্ট 2 তে যাবো 10 নম্বরে, মানে গো টু 10। আশা করি বুঝতে পারছো। এটা যদি বুঝতে পারো এবার আমরা প্র্যাকটিসে যেতে পারি। আচ্ছা, তো চলো এবার আমরা কন্ডিশনের কিছু কিছু সমস্যা দেখিনি। যেমন ধরো প্লাস মাইনাস নাকি জিরো, এটার জন্য আমরা দেখতে পারি। তো প্রথমে তোমার কাজ হবে দ্রুত 1 মিনিটের মধ্যে একটা ফ্লোচার্ট আঁকিয়ে ফেলবা। ফ্লোচার্ট আমরা কেমনে করবো, স্টার্ট করলাম। এরপর আমরা কোন একটা সংখ্যা পজিটিভ নেগেটিভ নাকি জিরো তাই দেখবো, মানে একটা সংখ্যা ইনপুট নিতে হবে, ইনপুট এন নিয়ে নিলাম। ইনপুট এন নেওয়ার পরে আমরা কি করব, এবার আমরা চেক করব। এখন কয়বার চেকিং লাগবে বলো তো? আমার কিন্তু এখানে রেজাল্ট কিন্তু 3 রকম, একটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, অথবা জিরো হতে পারে। 3 রকম রেজাল্ট হলে আমার কিন্তু চেকিং 2টা হয়, তোমার আশা করি মনে আছে এটা। চেকিং 2টা হয়, তাহলে এটা প্রথমে একটা চেকিং করে নেব, যে কোনো একটা, এই 3টার মধ্যে যে কোনো একটা। ধরো আমি জিরো কিনা আগে চেকিং করে নিচ্ছি, যে এন ইকুয়ালস টু জিরো কিনা। জিরো হলে একরকম আর না হলে আরেক রকম। যদি জিরো হয় তাহলে কি হবে, জিরো যদি হয় ইয়াস, তাহলে আমরা প্রিন্ট এন করে দেবো।
সরি প্রিন্ট 0 করে দেবো। এন প্রিন্ট করে তো লাভ নেই, প্রিন্ট 0 করে দেবো। আর যদি না হয় তখন আবার চেকিং। যদি 0 না হয় তার মানে 0 বাদ। এবার এই দুটোর মধ্যে আরেকটা চেকিং। তাহলে এই চেকিং এ আমরা কি করব, এন পজিটিভ নাকি নেগেটিভ। তাহলে এন যদি গ্রেটার দেন 0 কিনা তাই দেখতে পারি আমরা। এন গ্রেটার দেন 0 যদি ইয়েস হয়, এটা হচ্ছে এন ইকুয়ালস টু 0, এটা নো এর জন্য। এন যদি 0 না হয় তখন আমরা এই চেকিংটা করব। এন যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা প্রিন্ট করব পজিটিভ। আমি পজিটিভ লিখে দিলাম, পজিটিভ। আর যদি নো হয়, নো হলে তার মানে নেগেটিভ হবে, যেহেতু 0 তো না, 0 নো। আবার এন গ্রেটার দেন 0 এটারও নো, মানে নেগেটিভ। এটা আশা করি আর বোঝানো লাগবে না। প্রিন্ট নেগেটিভ। আশা করি বুঝতে পারছো। তো ফ্লো চার্ট তো বোঝার কিছু নেই। তো এবার আমরা কি করব, এবার এই তিনটাকে আমরা একসাথে কানেক্ট করে দিতে পারি। কানেক্ট করে দিয়ে তারপর আমরা এন্ড করে দেব। আশা করি এটা তোমার হয়ে যাবে। সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে। আমাদেরকে আইসিটির সৃজনশীল কিন্তু 30 মিনিট করে, আমাদের 2-3 মিনিট একটা ফ্লো চার্ট আঁকাতে কিন্তু সমস্যা হবে না। তাহলে অথবা অ্যালগরিদম ফ্লোচার্ট দুইটা একাতে বলতে পারে, বুঝতে পারছো। সিকিউ যদি অ্যালগরিদম ফ্লোচার্ট দুইটা একাতে বলে গ নাম্বারে অথবা ঘ নাম্বারে, তাহলে আগে তুমি ফ্লোচার্টটা আঁকাবা, তারপরে অ্যালগরিদম করবা, তাহলে ভালো হবে। এবার তুমি কি করবে, অ্যালগরিদম করো। তুমি 1 নম্বরে কি দিবা, স্টার্ট করবো অবশ্যই। 2 নম্বরে কি করবা, ইনপুট এন আছে করে ফেলো, মানে বাংলায় এটা লিখবা, আমি তো এভাবে লিখছি, তুমি বাংলা লিখে দিবা। 3 নম্বরে দেখো একটা চেকিং এসেছে। 3 নম্বরে একটা চেকিং যদি আসে তাহলে দেখো আমি এই চেকিংটা লিখে দিলাম, এন 0 সমান কিনা, শর্তটা লিখে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। এটার 1 নম্বরে ইয়েস এর জন্য কিছু একটা হবে আর নো এর জন্য কিছু একটা হবে, বুঝতে পারছো। এখন ইয়েস এর জন্য কি হবে দেখো তো। ইয়েস এর জন্য মানে যে কোন এইটার ফলাফল তো দুইটা, এই দুইটা ফলাফল যে কোনো একটা তুমি এখানে দাও। এই দুইটার ফলাফল কোনগুলো, এই জিনিস আর এই জিনিস, তাই তো। তাহলে তুমি ওই 4 নম্বরে কি দিবা, 4 নম্বরে প্রিন্ট 0 লিখে দিবা, প্রিন্ট 0। এটা একটা ফলাফল তোমাদের, তাই না। এই ফলাফলটা যদি হয়ে যায় তাহলে আমি চাচ্ছি একবারে এন্ডে চলে যেতে, সেই কারণে আমি 5 নম্বরে একটা গোটু মেরে দিচ্ছি, এই যে গোটু, যাতে এই 0টা যদি প্রিন্ট হয়ে যায় তাহলে একবারে সে এন্ডে চলে যাক, পরে আর কিছু না দেখুক, এটা আমি চাচ্ছি। এবার 6 নম্বরে আমরা কি করব, 6 নম্বরে নো হলে কি হবে সেটা আমরা দিতে পারি। 6 নম্বরে নো হলে আমরা আবার চেকিং করব। তাহলে এটা কিন্তু একটা ফলাফল, আবার এটা একটা চেকিং, মানে এটা কার ফলাফল, এই চেকিং এর ফলাফল, মানে এই একটা চেকিং এর ফলাফল আর একটা চেকিং, বুঝতে পারছো। মানে এই চেকিং এর ইয়াস হলে কি হবে লিখলাম, এখন এটা হলে আর কিছু হবে না চাচ্ছি, সে কারণে আমি গোটু লিখলাম। আর যদি নো হতো তাহলে কি হবে, এই চেকিংটা হবে, সে কারণে আমি এই চেকিংটা করবো, এন গ্রেটার দেন 0 কিনা। এটারও আবার ইয়েস নো আছে, তাহলে এটা ইয়েস, ইয়েস হলে কি হবে আর নো হলে কি হবে এটা আমরা দেখবো। আশা করি তুমি আপাতত বুঝতে পারছো জিনিসটা কি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। মানে এটা হলে তুমি চাচ্ছ না যে অন্য কিছু আর হোক, পজিটিভ নেগেটিভ তার প্রিন্ট তুমি চাচ্ছ না, সে কারণে এরপরে তুমি একটা গোটু দিয়েছো। মানে এভাবে দেখাই, তুমি এখানে 1 নম্বর দিয়েছো, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এই চেকিং এর পরে দুইটা ফলাফল না, ইয়েস হলে কি হবে সেটা তুমি আগে দিয়েছো, আর নো হলে কি হবে সেটা তুমি পরে দিলে 5 নম্বর। কিন্তু একটা সমস্যা হলো, এই যে 4 নম্বরে তুমি যেটা দিলে প্রিন্ট 0, এখন প্রিন্ট 0 করার পর অন্য কিছু তো তুমি আর চাচ্ছ না, প্রিন্ট পজিটিভ নেগেটিভ এগুলো তো চাচ্ছ না, সেই কারণে 5 নম্বরে তুমি একটা গোটু দিয়েছো, এই যে গোটু। আর 6 নম্বরে তুমি এটা দিয়েছো, বুঝতে পারছো। 6 নম্বরে এই চেকিংটা হবে অবশ্যই, এই চেকিংটা হলে কিছু একটা হবে সেটা আমরা দেখবো পরে। তারপর তো বুঝতে পারছো। এবার আমরা এটার ইয়াস নোতে কি হবে সেটা দেখতে পারি। এবার আমরা 7 নম্বরে আসতে পারি। তো 7 নম্বরে যদি আসি, এটা একটু ঠিকঠাক করে দিই। এই যে 7 নম্বর, 7 নম্বরে আমরা কি করতে পারি, এই চেকিং এর ফলাফলগুলো আমরা এবার দিতে পারি। এই চেকিং এ একটা ফলাফল হচ্ছে প্রিন্ট পজিটিভ, তাহলে লিখতে পারো প্রিন্ট পজিটিভ, মানে পজিটিভ প্রিন্ট করি, প্রিন্ট পজিটিভ মানে পজিটিভ লেখাটি প্রদর্শন করি বাংলায়। এখন প্রিন্ট পজিটিভ যদি হয়, এরপর তো আরো একটা আছে আমার ফলাফল। এখন পজিটিভ যদি প্রিন্ট হয়ে যায়, তুমি তো চাচ্ছ এটার না হোক, সে কারণে এরপরে তুমি একটা গোটু দিবা, যাতে পরেরটা অ্যাভয়েড করা যায় নেগেটিভ লেখাটা। তো গোটু তুমি এখানে একটা দিলে। এরপরে 9 নম্বরে তুমি কি দিবা, অন্য যে ফলাফলটা আছে প্রিন্ট নেগেটিভ সেটা। এবার আশা করি ক্লিয়ার হচ্ছে, তাই না। প্রিন্ট নেগেটিভ এটা দিলে, এখন প্রিন্ট নেগেটিভ তো একদম শেষ ফলাফল, এরপরে তো আমার এন্ড চলে আসছে, মানে আমি তো সব ফলাফলই কভার করে ফেলেছি, এটা একদম লাস্ট ফলাফল। সে কারণে এটার পরে আর গোটু দেওয়া লাগবে না, কারণ এরপরে তো অটোমেটিকলি এন্ডে আসছে। সেখানে 10 নম্বরে তুমি এন্ড লিখে দিচ্ছ, এই যে শেষ। এবার তুমি নাম্বারিং করো। দেখো তুমি গোটুগুলো আগে করতে পারো, যেহেতু এন্ড আছে 10 নম্বরে আর তুমি এন্ডে যেতে চাচ্ছ, মানে
এই প্রিন্ট পজিটিভ যদি হয়ে যায় অথবা প্রিন্ট 0 যদি হয়ে যায় তাহলে তুমি একবারে এন্ডে যেতে যাচ্ছ, সে কারণে এন্ড যেহেতু 10 আছে তাই তুমি গো টু 10 করে তুমি একবারে দিয়ে দিলে যে যদি 0 হয় অথবা যদি পজিটিভ হয় তাহলে একবারে জাম্প করে এন্ডে চলে যাবে। আর যে চেকিং গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমার গো টু দিতে হবে, এখানে একটু ওই জায়গা রাখা উচিত ছিল, তো যাই হোক সমস্যা নেই। তো n 0 সমান কেন, এটার ইয়েস না আছে, এটার যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট 0 করব, তাহলে এটার যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট 0 4 নাম্বার আছে, তাহলে আমরা লিখবো গো টু 4। আর যদি এটা নো হয়, নো হলে আমরা আবার এই চেকিংটা করছিলাম তাই না, তাহলে যদি নো হয় তাহলে আমরা আবার এই চেকিংটা করছিলাম যে n গ্রেটার দ্যান 0 কেনা, তাহলে এটা আছে 6 নম্বরে, এটা আছে গো টু 6। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার এই চেকিং এর ক্ষেত্রে আবার ইয়েস না ছিল, n গ্রেটার দ্যান 0, এটার ইয়েস এর ক্ষেত্রে আমরা কি দিছিলাম যে প্রিন্ট পজিটিভ, তাহলে এটার ইয়েস এর ক্ষেত্রে আমরা প্রিন্ট পজিটিভ কয় নাম্বার আছে 7 নম্বরে, তাহলে এটা আমরা দেব গো টু 7। আর যদি নো হয় তাহলে আমরা প্রিন্ট নেগেটিভ করছিলাম, সেটা ছিল 9 নম্বরে, তাহলে দেব গো টু 9। বুঝতে পারছো, খুবই সহজ, কিন্তু শুধুমাত্র এই জিনিসটা তোমার বুঝতে হতো যে কোন একটা ওই কন্ডিশনের ক্ষেত্রে, মানে আমরা যে কন্ডিশনগুলো ব্যবহার করি ইফ এলস এলস ইফ এগুলো দিয়ে আমরা যে কন্ডিশন কোডের মধ্যে ব্যবহার করি, অথবা এই যে চেকিং করে ইয়েস না দিয়ে আমরা যে কাজ করি, মানে শর্তাধীন যে কাজগুলো, সেগুলোতে একটা ফলাফল যদি আমরা পেয়ে যাই অন্যগুলো পাওয়া যাবে না, সেই কারণে প্রত্যেকটা ফলাফল পাওয়ার পরে আমি একটা করে গো টু দিচ্ছি, লাস্টটা বাদে, কারণ লাস্টের পরে তো এন্ড আসেই। প্রত্যেকটা ফলাফলের পরে আমি একটা গো টু দিচ্ছি যাতে ওই ফলাফলটা পাওয়ার পরে একবারে আমি জাম্প করে এন্ডে যেতে পারি। এটুকু বুঝতে পারলে যে কোনো ওই শর্তাধীন যেই কোডগুলো সেগুলোর অ্যালগোরিদম তুমি করতে পারবে। এবার চলো আরেকটা প্র্যাকটিস করি। ধরো ওই ছোট তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যা ছোট নাকি বড় সেটার, আশা করি সেটা মনে আছে। তিনটি সংখ্যার মধ্যে কোনটা কোনটা সবচেয়ে বড় সেটা আমি করি, আর ছোটটা তুমি করতে পারবে, সমস্যা নেই। তো তিনটা সংখ্যার মধ্যে কোনটা বড় সেই চেকিং আমরা কেমনে করব মনে আছে আশা করি। আমরা প্রথমে স্টার্ট করি, প্রসেসরটাকে এঁকে নাও, সমস্যা নেই। ইনপুট, তিনটা সংখ্যাকে ইনপুট নিয়ে দাও, a, b, c, এর ইনপুট নিয়ে নিলাম। এবার কি করব, এবার আমরা ওই যে কোনো নিয়মে করতে পারি, তুমি একবারে a গ্রেটার দেন b এবং a গ্রেটার দেন c, এই দুইটা করে একবারে a কে তুমি গ্রেটার বানিয়ে ফেলতে পারো, অথবা তুমি যে কোনো দুইটার মধ্যে আগে তুলনা শুরু করতে পারো, বইয়ে এমনই আছে। আমি ধরো যে কোনো দুইটার মধ্যে তুলনা শুরু করছি, ধরো a গ্রেটার দেন b, এটা আমি আগে চেক করছি, a গ্রেটার দেন b এটা চেক করলে এটার ইয়েস নো আছে, এটার ইয়েস, এটার নো আছে, মানে a গ্রেটার দেন b এটা যদি ইয়েস হয় তার মানে এ বড়, এই মানে এ আর বি এর মধ্যে এ বড়, বি কিন্তু বাদ। যদি বি বাদ হয়ে যায় মানে কি বি ছোট, মানে আমি তো সর্বোচ্চ সংখ্যাটা খুঁজছি, এখন এ যদি বি এর থেকে বড় হয় তার মানে তো বি কোনো না কোনো একটার থেকে ছোট, তার মানে বি কিন্তু বাদ। এবার এ আর সি এর মধ্যে মারামারি, এবার তাহলে তুলনা করবে এ গ্রেটার দেন সি কিনা, যদি এ গ্রেটার দেন সি ইয়েস হয় মানে এ গ্রেটার দেন বি এটাও ইয়েস, মানে এ দুটোর মধ্যে এ জিতলো, আবার এ তো হেরে গিয়েছে এ বাদ। এবার এ আর সি এর মধ্যে মারামারি, এ জিতে গেছে, তার মানে আমরা প্রিন্ট এ করতে পারি যদি দুইটাই ইয়েস হয়। যদি এখানে ন হতো তাহলে কি হতো যে এ আর বি এর মারামারিতে এ জিতে গিয়েছে, কিন্তু তার সাথে আবার সি এর মারামারিতে সি জিতে গিয়েছে, মানে বি তো অলরেডি বাদ ছিল আর যে বিজেতা ছিল তাকে আবার হারিয়ে দিয়েছে সি, মানে সি সবচেয়ে বড়। মানে যদি ন হতো তাহলে কিন্তু প্রিন্ট সি করতাম, প্রিন্ট সি। বুঝতে পারছো? এখন যদি এ গ্রেটার দেন বি এটাই নো হতো তার মানে কি এ বি এর থেকে বড় না, মানে এ বি এর থেকে বড় না মানে কি এ বি এর থেকে ছোট, মানে এ কিন্তু বাদ, এ কিন্তু হেরে গিয়েছে, মানে এবার তুলনা হবে বি আর সি এর মধ্যে, তাহলে বি গ্রেটার দেন সি কেন আমরা দেখতে পারি। আমার আসলে ফ্লোচারটা ঠিক মতো হয়নি, যাই হোক। এই যে এবার বি গ্রেটার দেন সি এটার ইয়েস নো আছে, এখন এটার যদি ইয়েস হয় তাহলে কি হবে, এটা ইয়েস হলে কিন্তু বি বড় হবে সবচেয়ে, আর এটা যদি নো হয় তাহলে কিন্তু সি বড় হবে। এখন সি যেহেতু অলরেডি একটা ফলাফলে আছে সে কারণে এটারও তো একটা ফলাফল সি, সে কারণে এই ফলাফলটা আমি এদিকে দিচ্ছি। বি গ্রেটার দেন সি এটা যদি নো হয় তাহলেও সি প্রিন্ট করবো আমরা, কারণ বি আর সি এর মধ্যে বি গ্রেটার দেন সি এটা নো হওয়া মানে বি সি এর থেকে ছোট, মানে বিও বাদ। এ তো শুরুতে বাদ ছিল, যদি নো হতো তাহলে এ শুরুতে বাদ, আর এখানে বিও বাদ মানে সি বড়। আশা করি মনে আছে, এটা ফ্লোচার্টের ক্লাসে দেখাইছি তো। আর এটা যদি ইয়াস হয় তাহলে বি বড়, প্রিন্ট বি। এসে গেল। এবার এই তিনটা আমরা চাইলে মিলিয়ে দিতে পারি, চাইলে না আমাদের মিলাতেই হবে আসলে, মিলিয়ে দিয়ে তারপরে আমরা এগুলো লাগিয়ে দিও, মানে একদম কাছাকাছি নিয়ে আসবে তাহলে ভালো। তারপর ইন্ট, এই যে এই কাজটা আমি বোঝানোর জন্য অনেকক্ষণ ধরে করলাম, তোমার যদি মোটামুটি মুখস্থ মতোই হয়ে যায় তাহলে 1-2 মিনিটের ব্যাপার। তো চলো অ্যালগোরিদম করি। 1 নম্বরে স্টার্ট করব, শুরু করি। 2 নম্বরে কি ইনপুট হিসেবে এ বি ও সি এর মান গ্রহণ করি, মানে এ বি ও সি চলকের মান গ্রহণ করি, ইনপুট এ কমা বি কমা সি। 3 নম্বরে কি করব, এবার একটা চেকিং আছে যে এ গ্রেটার দেন বি কিনা, এ গ্রেটার দেন বি কিনা আমরা চেক করব, এটার হ্যাঁ না আছে,
ইয়েস আর নো। আমরা চাইলে একটা সুন্দর কাজ করতে পারি, যেটা হচ্ছে কালার চেঞ্জ করে কাজ করতে পারি। ইয়েস আর নোর ক্ষেত্রে কি হবে পরে লিখবো। এবার 4 নম্বরে কি করব, 4 নম্বরে ফলাফলগুলো দিয়ে দেবো। ইয়েস হলে একটা ফলাফল, নো হলে একটা ফলাফল। মানে এই ফলাফলগুলোই আবার চেকিং, তাহলে ইয়েস হলে একটা চেকিং, নো হলে একটা চেকিং। তো ইয়েস হয় তাহলে এই চেকিংটা, তার মানে এ গ্রেটার দেন সি, এই চেকিংটা করব। এটার ইয়েস না আছে, আর যদি ওই এ চেকিং এর নো হয় তখন আবার আরেকটা চেকিং, তাহলে এটা আমরা দিয়ে দেবো 5 নম্বরে, যে এটা কি বি গ্রেটার দেন সি, তাহলে বি গ্রেটার দেন সি কিনা। এটার আবার ইয়েস নো আছে, এই যে গেল। এই যে এই দুইটা কভার করা শেষ। এবার আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা আসি, এই যে যদি এটাই আসি, এটার আবার দুইটা ফলাফল, তাহলে এই ফলাফলগুলো আমরা দেখে নিতে পারি। যে এই যে 6 নাম্বার। আচ্ছা এখানে একটা জিনিস আছে, সরি, আগেরটাও মানে আমি একটু ঝামেলা করছিলাম। না আগেরটা ঝামেলা করিনি, এখানে ঝামেলা করেছি। দেখো এই দুটা কিন্তু চেকিং হলেও এই দুটা কিন্তু কোনো একটা চেকিং এর ফলাফল, তাই না? এই দুটা কিন্তু কোনো একটা চেকিং এর ফলাফল। এখন এই দুটো যেহেতু কোনো একটা চেকিং এর ফলাফল, তাই ফলাফলগুলো একটা হলে কিন্তু আরেকটা হতে পারবে না। দেখো একটা ইয়েসে আছে আর একটা নোতে আছে, না একটা হলে কিন্তু আরেকটা হতে পারবে না। একটু খেয়াল করো, এই দেখো আমি কিন্তু ভুল করে ফেলছিলাম। এই যে এই দুটো জিনিসটা চেকিং নর্মালি মনে হচ্ছে, কিন্তু এই দুটো জিনিস তো কোনো একটা চেকিং এর ফলাফল থেকে আসছে, তাই না? এগুলো কিন্তু ফলাফল, মানে এগুলো চেকিং ঠিক আছে, কিন্তু এগুলো কোনো একটা উপরের কোনো একটা চেকিং এর ফলাফল। মানে যদি একটা হয় তাহলে আরেকটা হতে পারবে না। সেখানে প্রথমে যেটা লিখলাম সেটার উপরে একটা গো টু দিতে হবে, যাতে এটা যদি হয় তাহলে এটা না হয়। আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে 4 নম্বরে আমি যেটা দিয়েছি, এই যে 3 নম্বরে ছিল এই চেকিংটা, আমি লিখে থাকে এখানে 1, এখানে 2, এটা ছিল 3, 3-এর পরে আমি এখানে দিলাম 4, এখানে দিয়েছি 5। কিন্তু এটা 5 দেওয়া যাবে না, কারণ 4 নাম্বার যদি হয় 5 নাম্বার হতে পারবে না, কারণ এই দুটো তো আসলে ফলাফল দিন শেষে। চেকিং হোক ঠিক আছে, কিন্তু এগুলো এই চেকিং এর ফলাফল, তার মানে 4-এর পরে আমার 5 নম্বরে একটা গো টু দিতে হবে। বুঝতে পারছো? তারপরে 6 নম্বরে দিতে হবে এটা, তাহলে 5 নম্বরে আমি একটা গো টু দিয়ে দিচ্ছি। কারণ গো টু যে সবসময় এন্ড পর্যন্তই হবে তা না, তুমি এই সব কিছু করার পরে আরো কিছু করতে পারো, তখন গো টুতে অন্য কিছু দিতে হবে। এখন এটা দেখাবো, সমস্যা নেই। তো 5 নম্বর তুমি গো টু দিলে, কারণ কি এগুলো কিন্তু ফলাফল, ফলাফল একটা হলে একটা হতে পারবে না। বুঝতে পারছো? এখন এগুলো গেল। এবার আমরা চাইলে চেকিং আসতে পারি, এটার জন্য চেকিং বলছি মানে এটার ফলাফলে আসতে পারি। এটার জন্য আমার কি হবে, ওই প্রিন্টে অথবা প্রিন্ট সি, এ দুইটা মানে এগুলো নাম্বারিং শেষ। এবার আমরা এখানে চলে আসলাম, প্রিন্টে, প্রিন্ট সি আর প্রিন্ট বি, এই ফলাফলগুলোই তো, তাই না? তাহলে আমি একটা ফলাফল দিচ্ছি প্রিন্ট এ। প্রিন্ট এ যদি হয়ে যায় তাহলে তো আর এগুলো হতে পারবে না, সে কারণে আমি 7 নম্বরে একটা গো টু দিচ্ছি। বুঝতে পারছো? 8 নম্বরে কি দেবো, 8 নম্বরে প্রিন্ট সি দিতে পারো অথবা প্রিন্ট বি, যা ইচ্ছা দিতে পারো, সমস্যা নেই। প্রিন্ট বি। 9 নম্বরে কি দেবা, প্রিন্ট বি হলেও তো তোমার প্রিন্ট সি তো হতে পারে, অবশিষ্ট তো একটা আছে, তার মানে প্রিন্ট বি হলেও তুমি একটা গো টু দিবা। আর 10 নম্বরে কি করবা, 10 নম্বরে তুমি প্রিন্ট সি দিবা। এটার পরে আর গো টু দেওয়া লাগবে না, কারণ এটার পরে তো এন্ড আসছে, 11 নম্বরে এন্ড। তাহলে কি করলাম জিনিসটা দেখো, খুব সম্ভবত ভুল হয়নি। আচ্ছা সরি, আমি খুবই দুঃখিত এই জিনিসটা লেখার জন্য। এই গটোটা আসলে হবে না, কারণ দেখো আমরা যে এই যে একটু লিখে দিই, এটা কেবলই বুঝলাম আমি, আমার আগে থেকে আর একটু ভালো মতো বুঝে আসা দরকার ছিল। ফলাফল হিসেবে, ফলাফল হিসেবে চেকিং থাকলে গো টু লাগবে না। কারণ কি, কারণ এই যে আমার যে চেকিং এর মধ্যে তো আমার ইয়াস আর নো এই দুইটা জিনিস তো আছে। এখন ইয়াস করলে আমি কোনো এক জায়গায় তো যাব, নো হলে কোনো এক জায়গায় যাব, মানে এই যে ইয়াস আর নো এগুলোর মধ্যে গো টু থাকেই, অলরেডি থাকে। সে কারণে আমরা যখন চেকিং করছি তার মানে এর মধ্যে দুইটা গো টু আমরা মানে বাই ডিফল্ট আমরা দিয়ে দিচ্ছি, সে কারণে আমাদের আর এক্সট্রা করে এখানে গো টু দেওয়া লাগবে না। কারণ দেখো যদি ইয়াস হয় তাহলে আমরা দেখো যদি এ গ্রেটার দেন সি এটা হয়ে যায়, ইয়াস হলে আমরা প্রিন্ট এ একবারে প্রিন্ট এ তে জাম্প করবো, আর যদি নো হয়, নো হলে প্রিন্ট সি তে জাম্প করবো একবারে। মানে আমরা কিন্তু এটাকে কিন্তু বাইপাস করে ফেলেছি, মানে এটাকে কিন্তু ছাড়িয়ে গেছি। কিন্তু আমি প্রথমে কি করছিলাম যে এটার জন্য আমি একটা গোটু দিচ্ছিলাম, কারণ এটাও তো একটা ফলাফল, কিন্তু এটা যেহেতু একটা চেকিং ফলাফল হিসেবে যদি চেকিং থাকে তাহলে গোটু লাগবে না, এটুকু মনে রাখলে হবে, কারণ এগুলোতে অলরেডি গোটু আছে, এগুলোতে অলরেডি জাম্পিং আছে। বুঝতে পারছো? সেই কারণে আমার গোটু লাগবে না। তাহলে 4 নাম্বার
এটার পরে 5, তারপর 6, 7, 8, 9, ঠিক আছে। এবার তো তাহলে ফলাফল হিসেবে আমরা যে চেকিং গুলো পাবো সেগুলোর জন্য গোটু লাগবে না, একদম ফলাফলের মানে একটু মনে রাখতে পারো যে এই ফলাফলের মধ্যে কোনো গোটু নেই সেগুলোর পরে তোমার আলাদা করে গোটু আনতে হবে। যেমন প্রিন্ট এ মানে এটাকে প্রিন্ট করবে, এটা কিন্তু গোটু ফটো কিছু নেই, সে কারণে তোমার আলাদা করে একটা গোটু আনা লেগেছে, মানে জাম্প করানো লেগেছে, যাতে প্রিন্ট এ করার পরে একবার এসে এন্ডে চলে যায়। প্রিন্ট বি এর ক্ষেত্রেও তাই, একবার যাতে এন্ডে চলে যায়। আর প্রিন্ট সি এর পরে তো এন্ড আছে, সে কারণে দিইনি। কিন্তু এই যে ফলাফল হিসেবে যে চেকিং গুলো, এই চেকিং এর ফলাফল আবার এই চেকিং গুলো, এই চেকিং গুলোর পরে গোটু দেওয়া উচিত ছিল, কিন্তু এগুলোর মধ্যে তো অলরেডি ইয়েস আর নোতে গোটু থাকবেই, সে কারণে এটার পরে তোমার গোটু লাগছে না। আশা করি বুঝতে পারছো জিনিসটা। আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম, তো এবার একদম ক্লিয়ার হয়ে গেছে, আশা করি তোমারও হয়েছে। তো তাহলে এটা হচ্ছে আপাতত লেখা। এবার আমরা নাম্বারিং করবো। কেমনে করবো? আগে আমরা গোটু গুলোর করে ফেলতে পারি। যদি 11 নম্বরে এন্ড আছে, তাই আমরা একবারে গোটুর পরে সব কিছুর পরে 11 লিখে দিতে পারি, যেগুলোর পরে আমরা এন্ডে যেতে চাচ্ছি। এই যে গেলাম, দুইটাই গোটু আছে আসলে। এবার আমরা এগুলোতে ভরাট করতে পারি। তো 4 নম্বরে যে এ গ্রেটার, আচ্ছা এখান থেকে শুরু করি। এ গ্রেটার দেন বি, এটা যদি ইয়েস হয় আর নো হয় তাহলে কি হবে? এ গ্রেটার দেন বি যদি ইয়েস হয় তাহলে এ গ্রেটার দেন সি চেক করতে হবে। তাহলে এ গ্রেটার দেন বি যদি ইয়েস হয় তাহলে এ গ্রেটার দেন সি চেক করতে হবে 4 নম্বরে। তাহলে চলে যাবো 4 নম্বরে গো টু 4। তার মানে ইয়েস হলে আমরা এখানে চলে যাবো। যদি নো হয় তাহলে দেখো অন্য একটা চেকিং, নো হলে আমরা 6 নম্বর, এই যে নো হলে আমরা 5 নম্বরে যাচ্ছি। সরি, এটার পরে যেহেতু গো টু নেই, এই যে সিটটাও তো একটু ফুল করে রাখিছি, ওই তখন এই ভুলটা করে ফেলছিলাম। এই যে এটা তো 5 নম্বরে যাবে। এই যে যদি নো হয় তাহলে আমরা কি করব? নো হলে আমরা এই চেকিংটা করব, যেটা দেখো 5 নম্বরে আছে। তুমি অ্যালগরিদম দেখে বুঝতে পারবা, মানে প্রথমে তুমি ওই নিয়মটা ফলো করার পর তুমি অ্যালগরিদম দেখে বুঝতে পারবে কোন কোন জায়গায় কত নাম্বার দিতে হবে। যদি এটা নো হয় তাহলে তুমি এই জিনিসটা আছে, এই জিনিস অ্যালগরিদমে আছে 5 নম্বরে, তাহলে তুমি লিখবে গো টু 5। এখানে তোমার নাম্বারিং করা লাগবে না, সমস্যা নেই। এবার এ গ্রেটার দেন সি, এটা একটা চেকিং, এটার আবার ইয়েস না আছে। এ গ্রেটার দেন সি, এটার ইয়েস হলে প্রিন্ট এ আর নো হলে প্রিন্ট সি। তাহলে ইয়েস হলে প্রিন্ট এ, প্রিন্ট এ আছে 6, তাহলে গো টু 6। যদি নো হয় তাহলে প্রিন্ট সি, তাহলে নো হলে প্রিন্ট সি, মানে গো টু 10, গো টু 10। এবার বি গ্রেটার দেন সি, এখানে একটা চেকিং ছিল, এই চেকিং এর ইয়েস নো ছিল। ইয়েস হলে প্রিন্ট বি আর নো হলে প্রিন্ট সি। ইয়েস হলে প্রিন্ট বি, তাহলে এই যে 8 নম্বরে, তাহলে গো টু 8। আর নো হলে প্রিন্ট সি, তাহলে এই যে প্রিন্ট সি, তার মানে গো টু 10। আশা করি বুঝতে পারছো। প্রথমে তুমি স্টেপ বাই স্টেপ সব লিখে ফেলবা, স্টার্ট করবা। ওই ইনপুট বা কিছু থাকলে তুমি সেগুলো লিখবা, চেকিং থাকলে সেটা লিখবা, আর চেকিং এর ইয়েস হলে কি হবে সেটা পরের ধাপে লিখবা, নো হলে কি হবে সেটাও পরের ধাপে লিখবা। এবং সেগুলো যদি আবার নিজেরাই চেকিং হয় সেটার জন্য গোটু লাগবে না, কিন্তু সেগুলো যদি নিজে চেকিং না হয় সেগুলোর ক্ষেত্রে তোমাকে এক্সট্রা করে গোটু দিতে হবে, কারণ ওইটা হলে বাকিগুলো না হোক সেই জিনিস তুমি চাচ্ছ। তো এটাই আমাদের আরো একবার আসলে প্র্যাকটিস করা উচিত আমার যা মনে হয়। তুমি একবার খাতায়ও করতে পারো চাইলে। আমি এই জিনিসটা আরো একবার করি, অথবা এই জিনিস করি যে এ বি সি এর মধ্যে কোনটি ছোট বা ক্ষুদ্রতম, ক্ষুদ্রতমটা খুঁজবে এবার, ক্ষুদ্রতম। এবার আমাদের ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তো দেখো এর প্রথমে তো স্টার্ট করব, প্রথম প্রসেসটাকে নেব ওই রাফ খাতার মধ্যে অথবা কোনো জায়গায়। তারপর তুমি ইনপুট নিবা এ কমা বি কমা সি নিলে, এবার আমরা ক্ষুদ্রতমটা চেক করবো, মানে প্রথমে দেখবো যে এ আর বি এর মধ্যে ছোটর দৌড়ে কে এগিয়ে, মানে এবার আসলে ছোট হলে জিতবে। তাহলে এ আর বি এর মধ্যে এ লেস দেন বি, এটা যদি ইয়াস হয়, এটা যদি ইয়াস হয়, ইয়াস হওয়ার মানে কি যে এ ছোট, মানে এ জিতে গেছে। এবার তো আমরা ছোটই চাচ্ছি, তাহলে এ জিতে গেছে। তাহলে যদি এ জিতে যায় তাহলে কিন্তু বি বাদ, এবার এ আর সি এর মধ্যে তুলনা, তাহলে এ লেস দেন সি নাকি তাই দেখি, এ লেস দেন সি হয় কিনা দেখি। এ যদি আবার লেস দেন সি, এটা ইয়েস হয়ে যায়, তার মানে কি এবারও এ জিতে গেছে, মানে দুইজনের সাথে এ জিতে গেছে, মানে আমরা প্রিন্ট এ করব। এই যে এবার যদি এমন হয় এখানে যদি নো হয় তার মানে কি এ বি কে হারিয়েছে কিন্তু এ সি এর কাছে হেরে গিয়েছে। যদি নো হয় তার মানে আমরা প্রিন্ট সি করব। তাহলে বুঝতে পারছো তুমি? এবার ঠিক উল্টো জিনিসটা, মানে পুরো জিনিসটা শুধুমাত্র গ্রেটার দেন ছিল সেটা লেস দেন হয়ে যাবে। এখন এ লেস দেন বি, এটা যদি নো হয় তার মানে কি এ বি এর থেকে ছোট, এটা ভুল, মানে এ আসলে বি এর থেকে বড়, কিন্তু আমরা তো চাচ্ছি ছোট, মানে বি জিতে গেছে, এ হেরে গেছে। এবার বি আর সি এর মধ্যে তাহলে তুলনা, তাহলে বি লেস দেন সি কিনা আমরা তাই চেক করে দেখি, বি লেস দেন সি কিনা। বি লেস দেন সি কিনা, এটার আবার ইয়েস নো আছে, এটার এটার দেখবা কোন একটা ফলাফল সি সি আসবে। এখন বি লেস দেন সি, এটা ইয়েস না নো কোনটা হলে সি আসবে? আমরা চাচ্ছি ছোটটা, তাহলে বি লেস দেন সি, এটা যদি ইয়েস হয়ে যায় তার মানে বি ছোট, মানে বিটা আসলে প্রিন্ট হয়ে যাবে। তার মানে আমরা ইয়েসটা এদিকে লিখবো যাতে বিটা এদিকে আসে, প্রিন্ট বি। যদি এটা নো হয়, এটা নো হলে কি হবে,
এটা ন মানে কি বি সি এর থেকে ছোট না, কিন্তু আমরা তো চাচ্ছি ছোটটাই। তার মানে বি সি এর থেকে যদি ছোট না হয়, মানে বি বড় আর সি ছোট, তার মানে সি আসলে জিতে গেছে। তার মানে আমরা সি প্রিন্ট করবো, যেহেতু অলরেডি এটা দিয়েছি তাই একবারে এখানেই মিলিয়ে দিলাম। 9 এর জন্য এদিকে। এবার সবকিছু আমরা মিলিয়ে দিতে পারি, সবকিছু মিলিয়ে দিয়ে এন্ডের সাথে যুক্ত করে দেবো, তাহলে শেষ। এই যে এন্ডের সাথে যুক্ত করে দিলাম, শেষ। এবার অ্যালগরিদমে আমরা করবো। এবার আমরা একটু দ্রুত করার চেষ্টা করবো। 1 নাম্বার দেখো, এবার একদম মনোযোগ দিয়ে দেখো, বুঝে যাবে না। 1 নাম্বারে আছে স্টার্ট দিলে, 2 নম্বরে আছে এগুলো ইনপুট দিলে। তুমি আসলে যদি এভাবে ইংলিশে লেখো তাও হয়ে যাবে না। ধরো যে পরীক্ষায় টাইম নেই, মানে একদম 2-3 মিনিট টাইম, তখন তুমি এভাবে লিখে দেবে, সমস্যা নেই। ইংলিশে কিছু ওই মেহেদি স্যারের প্রাইভেটে মনে হয় ইংলিশেই করা হয়েছে, তো যাই হোক। তো ইনপুট এবিসি, এরপরে আমরা এ চেকিংটা করবো, তাহলে এ লেস দেন বি, এটা একটা চেকিং, এটার জন্য ইয়েস নো আছে, এই যে ইয়েস আর নো, এই যে গেল। এরপরে কি লিখবো, এটার যে ফলাফলগুলো সেগুলো লিখবো। এটার ফলাফল কি, ইয়েস হলে এই জিনিস আর নো হলে এই জিনিস, তাহলে ইয়েস হলে এ লেস দেন সি, এই চেকিংটা, এটা কিন্তু ফলাফল। ফলাফল আবার নিজের চেকিং, এখন এই চেকিং এর জন্য ইয়েস নো থাকবে। এখন ফলাফল এটার পরে এটা যদি হয় তাহলে তো চাচ্ছি না যে এটা হোক, সেখানে একটা গোটো আসার কথা ছিল না। এটা যেহেতু একটা ফলাফল, দুইটা ফলাফলের মধ্যে প্রথমটা লিখতে গেলে তো একটা গোটো আসা দরকার ছিল, কিন্তু এটার মধ্যে যেহেতু অলরেডি গোটো আছে, ইয়াস এর নোর পরে তো তুমি গোটোই লিখবা না। সে কারণে এই চেকিং ফলাফল হিসেবে যে চেকিং গুলো আছে সেটার জন্য তোমার গোটো লেখা লাগলো না। তুমি 5 নম্বরে চলে গেলে, 5 নম্বরে চলে গেলে তুমি অন্য ফলাফলটা লিখলে, ওই ফলাফলটা আবার চেকিং যে বি লেস দেন সি কিনা। এটার আবার ইয়াস নো আছে, ইয়াস নো, বুঝতে পারছো? তুমি গোটো দিতে সমস্যা নেই, কিন্তু যেহেতু এটা নিজে একটা চেকিং, এই চেকিং এ অলরেডি গোটো আছে, সে কারণে তোমার দেওয়া লাগলো না। এবার তুমি কি করলে, এবার তুমি পরের ধাপে যাচ্ছ 6 নম্বরে। 6 নম্বরে কি করবা, এবার এই দুইটা চেকিং এর মধ্যে যে কোনো একটা চেকিং এর ফলাফল করে লিখে ফেলো, অথবা দুইটার মধ্যে যেহেতু কমন চেকিং আছে তাই তুমি সবগুলো একবার লিখে ফেলতে পারো, অথবা তুমি লেখো, সমস্যা নেই, যে কোনো একটা দিয়ে শুরু করো। এটার ফলাফল দিয়ে শুরু করো, প্রিন্ট এ একটা ফলাফল, তাহলে প্রিন্ট এ একটা ফলাফল দিয়ে দিলে। এখন এ যদি প্রিন্ট হয়ে যায় তাহলে অন্যগুলো তো হবে না, সে কারণে তুমি গোটো দিবে এখানে, বুঝতে পারছো? ফলাফল একটা মানে শেষটা বাদে বাকি সবগুলোর পরে গোটো দিতে হবে, তাহলে গোটো ফাঁকা রাখো। এবার 8 নম্বরে তুমি অন্য আরেকটা দিতে পারো, ধরো প্রিন্ট সি দিলে, যেহেতু এটার ইয়াস হলে প্রিন্ট এ আর ন হলে প্রিন্ট সি, কারণ তুমি প্রিন্ট সি দিলে, ধরো প্রিন্ট সি, তারপর তুমি গোটো দিবা, কারণ কি এটা কিন্তু লাস্ট নেই, এরপরে আরো একটা আছে, সে কারণে গোটো দিবা। আর 10 নম্বরে কি দিবা, 10 নম্বরে তুমি একদম লাস্ট শর্তটা আমাদের, মানে লাস্ট ফলাফলটা, এটা তুমি প্রিন্ট বি দিলে, ধরো প্রিন্ট বি। এখন এটা তুমি কেমনে বুঝবে প্রিন্ট বি দেবো, তুমি দেখো এটার ফলাফলগুলো তুমি লিখলে, লিখার পরে তুমি এবার এটা আসবা, এটার যে ফলাফলগুলো সেগুলো তুমি একটু খেয়াল করো, একটা প্রিন্ট বি একটা প্রিন্ট সি। এখন প্রিন্ট সি অলরেডি তুমি লিখেছো, যে ফলাফলটা তুমি অলরেডি লিখেছো সেটা তোমার লেখা লাগবে না, কারণ তুমি এটা 8 নাম্বার আছে, সেই 8 নাম্বার তুমি এখানে ইউজ করতে পারবে, এখানে ইউজ করতে পারবে, সমস্যা নেই। মানে একটা ফলাফল তুমি যদি একবার লিখে ফেলো সেটা তোমার আবার লেখা লাগবে না অ্যালগরিদমের মধ্যে। কারণ কি তুমি এই অ্যালগরিদমের মানে প্রিন্ট সি, এটা তোমার যত নম্বর আছে সেটা তুমি দুই জায়গায় ইউজ করতে পারো, এখানে তুমি গো টু এট লিখতে পারো, এখানে গো টু এট লিখতে পারো, সমস্যা নেই। সে কারণে তোমার একই ফলাফল বারবার লেখা লাগছে না। সে কারণে আমি খেয়াল করেছো যে আমি প্রিন্টে প্রিন্ট বি প্রিন্ট সি এই তিনটা লিখছি শুধু, কিন্তু আমার ফলাফল তো 4টা হয়ে গেছিল, এটার ইয়েস না আর এটার ইয়েস না। দেখো এখানেও কিন্তু প্লাস, এটা কিন্তু তিনটাই, প্রিন্ট সিটা কিন্তু দুইটার মধ্যে কমন পড়ে গেছে। আশা করি বুঝতে পারছো। প্রিন্ট বি যেহেতু আমরা লাস্টে লিখেছি, তাই এরপরে যেহেতু আর কোনো ফলাফল বাকি নেই, তাই এরপরে আর গোটো লিখলাম না, একবারে আমরা লিখলাম এন্ডে। এবার আমরা কি করব, এবার আমরা নাম্বারিংটা করব। দেখো এন কয় নাম্বার আছে, 11 নম্বরে, তাহলে যে গোটোগুলো আমি দিয়েছি, গোটোগুলোর উদ্দেশ্য কি ছিল, এন্ডে কিন্তু যাওয়া, সে কারণে আমি গোটোগুলোর পরে 11 দিয়ে দিচ্ছি, এটা দিলাম। এবার যে চেকিং গুলো আছে সেগুলোর দেখো, প্রথম চেকিং এ লেস দেন বি, এ লেস দেন বি ইয়েস হলে ছিল এ লেস দেন সির চেকিং, আর নো হলে ছিল বি লেস দেন সির চেকিং। মানে যদি ইয়েস হয় তাহলে এ লেস দেন সির চেকিংটা ছিল, মানে গো টু 4, যদি নো হয় তাহলে ছিল বি লেস দেন সির চেকিং, তাহলে নো হলে বি লেস দেন সির চেকিংটা ছিল, মানে 5, মানে গো টু 5। এবার এ লেস দেন সির চেকিংটা দেখি, এটার যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট এ, আর নো হলে প্রিন্ট সি, তাহলে যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট এ 6 নম্বরে আছে, আর নো হলে প্রিন্ট সি, তাহলে এটা 8 নম্বরে আছে, মানে গো টু 8। একইভাবে এটার জন্য ইয়েস না আছে, এই ইয়েস এর মান আমরা দেখে নিই কত কত হবে। এটা যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট বি, আর না হলে প্রিন্ট সি। যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট বি 10 নম্বরে, গো টু 10। যদি নো হয় তাহলে প্রিন্ট সি, গো টু 8। আশা করি তুমি বুঝতে পারছো যে কেমনে আমরা এগুলো করতে পারি। এবার যেগুলো দেখাবো সেগুলো খুবই সহজ সহজ হবে, যেমন ধরো ওই লিপ ইয়ার কিনা, লিপ ইয়ার কিনা হওয়ার জন্য আমাদের কি করতে হচ্ছিল বলতো, স্টার্ট
ইনপুট, আচ্ছা এটা তোমার বাড়ির কাজ দিয়ে, যেহেতু এটার থেকে তো লিপ ইয়ারটা তো বেশি সহজ তাই না, সে কারণে এটা বাড়ির কাজ দিয়ে দিই। আচ্ছা হোমওয়ার্ক দিই কিছু, HW, এটা হচ্ছে লিপ ইয়ার। আশা করি আমি একটা নিয়ম দেখানোর পরে অন্যগুলো এবার সহজেই লাগবে, কারণ এখানে দেখো 3টা ফলাফল ছিল, অন্য বেশিরভাগে দেখবো 2টা ফলাফল, এই কারণে সহজে হয়ে যাবে। ধরো লিপ ইয়ারটা করিয়ে দিই, এটার দেরি করছি না, লিপ ইয়ার করিয়ে দিই। লিপ ইয়ার ধরো কি ছিল যেন, আমাদের স্টার্ট ছিল, স্টার্টের পরে আমাদের ইনপুট ইয়ার ছিল, আমি ওয়াই লিখছি, ইনপুট ইয়ার ছিল, এরপরে কি ছিল যে আমরা চেক করবো যে এটা 400 দিয়ে বিভাজ্য কিনা, তাহলে ইয়ার ভাগ 400, এটা আসলে 0 হয় কিনা তাই দেখবো আমরা। এটার ইয়াস নো ছিল, যদি ইয়াস হয় তাহলে তো আলহামদুলিল্লাহ এটাই লিপ ইয়ার, তাহলে এটা প্রিন্ট লিপ ইয়ার, আমি LY লিখছি, প্রিন্ট লিপ ইয়ার করে দেব। যদি না হয় তারপরেও আসলে লিপ ইয়ার হওয়ার সুযোগ আছে, কখন, সে কারণে আমরা আরেকটা চেকিং করব। এই চেকিং এর মধ্যে আমরা কি লিখবো, যে যদি 400 দিয়ে বিভাজ্য হয় তাহলে তো একবারই লিপ ইয়ার, আর যদি না হয় তখন লিপ ইয়ার হওয়ার আরেকটা শর্ত আছে, সেই শর্ত হচ্ছে 4 দিয়ে ভাগ হতে হবে, কিন্তু 100 দিয়ে ভাগ হওয়া যাবে না, মানে বিভাজ্য হওয়া যাবে না, মানে এটা নট ইকুয়াল হবে। 4 দিয়ে বিভাজ্য হবে কিন্তু 100 দিয়ে বিভাজ্য হতে পারবে না, তাহলে ইয়ার ভাগ 4 এটা ইকুয়ালস টু 0 হবে, মানে ভাগশেষ 4 এটা ইকুয়ালস টু 0 হবে। এন্ড চিহ্ন দিতে হবে দুটো, মানে এটা এবং এটা, মানে এই দুটো শর্তই যদি মানে তাহলে আবার লিপ ইয়ার হবে, মানে 100 দিয়ে বিভাজ্য হওয়া যাবে না, তার মানে নট ইকুয়ালস টু 0। এই জিনিসটা যদি দাও তখন আবার যদি এই জিনিসটা যদি সঠিক হয়ে যায় তখন এটা আবার লিপ ইয়ার হবে, মানে দুই ক্ষেত্রে কিন্তু হওয়া সম্ভব। LY, আর যদি এটা যদি নো হয়, আমি এখানে ধরাতে পারলাম, এখানে নো দিচ্ছি, নো হয় তাহলে আমরা কি প্রিন্ট করব, নট লিপ ইয়ার, NLY দিলাম। এবার কি করবে, এগুলো কানেক্ট করে দেবো, কানেক্ট করে এন্ড করে দেবো, বুঝতে পারছো তো, বেশি কঠিন কিন্তু না, খুবই সহজ জিনিসগুলো। তুমি শুধু ওই জিনিসটা বুঝলেই হলো যে একটা হলে আমি গোটু দিয়ে যাতে আরেকটা দিয়ে দিতে পারি, আর এই যে কন্ডিশনটা বসানোর নিয়ম, ইয়াস হলে আমি কত দেবো, নো হলে কত দেবো। এবার চলো আমরা দ্রুত শেষ করি। 1 নম্বরে কি দেবো, স্টার্ট, স্টার্ট দিলাম। 2 নম্বরে কি করবো, ইনপুট ইয়ার, আমি এখানে ইয়ার লিখছি, অথবা ওয়াই লিখি, সমস্যা নেই, ইনপুট ওয়াই, তুমি লিখে দিও ইয়ার। 3 নম্বরে কি দেবো, দেখো একটা চেকিং এসেছে, তাহলে আমি চেকিংটা দিয়ে দেবো, ইয়ার ভাগ 400, এটা 0 কিনা, যদি ইয়াস হয় তাহলে কিছু একটা, আর নো হয় তাহলে কিছু একটা, এটা আমার এখন দেখার বিষয় না। 4 নম্বরে কি দেবো, এটার ফলাফল গুলো, এটার একটা ফলাফল হচ্ছে প্রিন্ট LY, আর একটা ফলাফল হচ্ছে এই জিনিস, তাহলে একটা ফলাফল হচ্ছে প্রিন্ট LY, মানে লিপ ইয়ার। এবং এই ফলাফলের তো নিজস্ব কোনো গোটু নেই তাই না, সে কারণে এটার পরে একটা গোটু দিতে হবে, কারণ প্রিন্ট লিপ ইয়ার যদি হয়ে যায় তাহলে তো অন্য কিছু আর লাগছে না, সে কারণে একটা গোটু দেবো। আর এই 6 নম্বর, এখানে আরেকটা ফলাফল, এই ফলাফলে কি, এখানে হচ্ছে ওই এই চেকিংটা যে ইয়ার ভাগ 4 এটা 0 হতে হবে, অ্যান্ড ইয়ার ভাগ শেষ, সরি 100, এটা 0 হওয়া যাবে না, এই শর্তটা মানা লাগবে। এখন এটা তো একটা শর্ত, মানে চেকিং, এটার একটা হ্যাঁ আছে আর না আছে, বুঝতে পারছো, এটার হ্যাঁ না যেহেতু আছে, মানে এটা যেহেতু ফলাফল হিসেবে একটা চেকিং, এটা কিন্তু একটা ফলাফল এখান থেকে আসছে, কিন্তু এটা নিজে একটা চেকিং, সেখানে এটার পরে কোনো গোটু নেই, বুঝতে পারছো, এটার পরে যেহেতু কোনো গোটু নেই তাই এবার এটার ফলাফলগুলো আমরা লিখি, মানে এটার পরে তো নর্মালি গোটু লেখা উচিত ছিল, মানে এগুলোর পরে তো আরো ফলাফল, তুমি যতক্ষণ না লাস্ট ফলাফল পর্যন্ত পৌঁছাবো তোমার গোটু দিতে হবে প্রত্যেকটার পরে, মানে এটা যেহেতু ফলাফল হিসেবে একটা চেকিং, এর অটোমেটিক গোটু আছেই, মানে এখানে তো তুমি গোটুই লিখবা না, এর অটোমেটিক গোটু আছে, মানে ফলাফল হিসেবে যেগুলো চেকিং সেগুলো তোমার গোটু দেওয়া লাগছে না, সে কারণে এবার এটাই গোটু না দিয়ে এটার ফলাফলগুলো তুমি ছেড়ে দাও। এটার ফলাফলে একটা ইয়াস আছে একটা নো আছে, এবং ইয়াসের ক্ষেত্রে দেখো আবার প্রিন্ট LY আছে, সে কারণে তোমার আর এটা লেখা লাগছে না। দেখো এটা যদি ইয়াস হয় তখন আবার প্রিন্ট LY, সেখানে তোমার লেখা লাগছে না, বুঝতে পারছো, মানে একই ফলাফল তোমার বারবার লেখা লাগবে না, তুমি একবার যেহেতু লিখে ফেলেছো তাই হয়ে যাবে। যেমন আমি দেখাই, এটা তুমি যদি 4 নম্বরে যাও, 4 নম্বরে গেলে 4 নম্বরে যাওয়ার পর আবার আছে গো টু এন্ড পর্যন্ত, মানে তুমি আবার এন্ডে লিখলে তো অত বোঝা লাগবে না, তুমি একবার যেতে প্রিন্ট LY ফলাফলটা লিখে ফেলেছো তাই আবার লেখা লাগবে না, এটাই হচ্ছে নিয়ম, যে একই ফলাফল তোমার বারবার লেখা লাগবে না। তাহলে নো এর জন্য তুমি লিখবে, এবার নো এর জন্য কি লিখবে, প্রিন্ট নট লিপ ইয়ার, তাহলে 7 নম্বরে লেখে এটা, গোটু তো এখানে দিইনি, মানে এর পরেরটাই হবে এটা, প্রিন্ট LY যেহেতু অলরেডি লিখে ফেলেছো তাই তুমি প্রিন্ট নট LY এটা লিখবা, প্রিন্ট নট লিপ ইয়ার এটা লিখবা।
এখন এটাই যেহেতু একদম লাস্ট ফলাফল ছিল, দেখো এটার পর কিন্তু আর কোনো ফলাফল বাকি নেই, এটা কভার করা হয়ে গিয়েছে, এই দুটোতে একই কভার হয়ে গেছে, এটাও কভার হয়ে গিয়েছে, মানে এটা লাস্ট, সে কারণে এটার পরে একবারে ইন্ড আসবে, মানে এটার পরে আর গোটো লাগবে না, এটার পরে ইন্ড তো আসছেই। এই যে গেল, এবার আমরা নাম্বারিং করব। কেমন করব? আমরা গোটো শুধুমাত্র একটাই আছে, গোটো আমরা কোথায় যাব? আমরা কিন্তু সরাসরি এন্ডে যাব, সে কারণে এন্ড আছে 8 নম্বরে, এই যে গোটো 8 শেষ। এবার আমরা চেকিং গুলোতে যাব। চেকিং, প্রথম চেকিং এ ইয়াস আর নো ছিল, প্রথম চেকিং এ ইয়াসে কি ছিল? প্রথম চেকিং এর ইয়াসে ছিল প্রিন্ট এলওয়াই, মানে প্রিন্ট লিপিয়ার, মানে ইয়াসে আমরা প্রিন্ট লিপিয়ার যাব, মানে গোটো 4। আর নোতে কি ছিল? নোতে ছিল এই চেকিংটা, তাহলে নোতে এই যে এই চেকিংটা হবে, মানে 6 নম্বরের চেকিং, মানে গোটো 6। এখন এই চেকিং এর আবার ইয়াস নো ছিল, এই চেকিং এর ইয়াসে ছিল প্রিন্ট এলওয়াই, এই চেকিং এর ইয়াসে প্রিন্ট এলওয়াই। এখন প্রিন্ট এলওয়াই কোথায় আছে? দেখো উপরে আছে প্রিন্ট এলওয়াই, এই সাইডে আছে, সমস্যা নেই, তুমি উপরেও যেতে পারবা, কারণ এরপরে তো আবার গো টু হেতু তুমি সেই এন্ডে চলে যাচ্ছ, এ কারণে এখানে তোমার যে ফলাফল তাই দেখবে, শুধু উপরে কি নিচে দেখা লাগবে না। এটার ইয়াসে আছে প্রিন্ট এলওয়াই, তাহলে তুমি এটার প্রিন্ট এলওয়াই চলে যাবা, মানে গো টু 4। আর এটার নোতে আছে প্রিন্ট নট লিপিয়ার, তাহলে এটার গো টু তুমি কততে যাবা? এই যে 7-এ যাবা, এই যে শেষ। তো এই কাজটা যদি তুমি করতে পারো, এগুলো অবশ্যই বাংলায় লিখবা, মানে যে টেমপ্লেটটা দেখেছি সেভাবে। এখন এই কাজটা যদি তুমি করতে পারো, তাহলে তুমি যে কোনো কন্ডিশনের, মানে কন্ডিশনাল যে কোডগুলো সেগুলো তুমি পারবা, শর্তাধীন যে কোডগুলো। এখন তোমার কিছু বাড়ির কাজ থাকবে, এই সবগুলো মানে যা যা করাইছি, যা যা করাইছি সব তো বাড়ির কাজ থাকবে, তার সাথে আরো ওই কিছু থাকবে, যেমন ধরো অড আর ইভেন মানে দেখিয়ে ফেলেছি, তো সবই দেখাইছি আসলে, এগুলোর না না দেখানোর কিছু নেই। তাহলে এইচডাব্লিউ এগুলোই, এগুলো করালাম। কারণ ও আরেকটা আছে বয়স অনুযায়ী বার্তা, তাহলে এইচডাব্লিউ হচ্ছে বয়স অনুযায়ী অনুযায়ী বার্তা, এটা একটা। আর বাকি যা যা করাইছি, যা যা করাইছি সবই বাড়ির কাজ, বুঝতে পারছো? তো এগুলো করে ফেলবা, করে আমার কাছে জমাও দিবা, মানে বাংলা লিখে, মানে এই যে এইভাবে লিখে, কারণ প্র্যাকটিস তো আলটিমেটলি এই জিনিসগুলোতেই। আমি যা যা দেখলাম সবকিছুই বাংলায় লিখে দেবে, তাহলে হয়ে যাবে। বাংলায় অথবা এগুলো মনে না থাকলে নিজের মতো লিখতে পারো, সমস্যা নেই। তুমি চাইনিজ ভাষায় লিখতে পারো, জাপানিজেও লিখতে পারো, যে কোনো ভাবে লিখলেই হবে, সমস্যা নেই। তো কয় মিনিট হলো? অনেক, 1 ঘন্টা 12 মিনিট। চলো এবার আমরা লুপে যাই। তুমি কন্ডিশন বুঝতে পারো, লুপ সহজ লেভেল, কারণ লুপ সহজ। লুপ জিনিসটা তুমি ফ্লো চার্টে যেমন করেছো এখানেও তেমন। ধরো একটা লুপ আমি তৈরি করি, ধরো কোন একটা লুপ ধরো তৈরি করছি, আমি আবার ওই জিনিসটা নিয়ে আসি, তাহলে ভালো হবে। এই জিনিসটা আরেকবার নিয়ে আসি, এখানেও তোমার গো টু আর কন্ডিশন দুইটাই লাগবে। ধরো ওয়েট করো, এটা আমি নিয়ে যাই একটু। আচ্ছা, এই তো। এবার আমরা কিসের নিয়ম শিখবো? লুপের ক্ষেত্রে অ্যালগরিদম কেমনে করে সেটা শিখবো। আশা করি কন্ডিশনারটা বেড়েছে, কন্ডিশনারটা নিজে আগে টেস্ট, মানে একটু চেষ্টা করে ভালো মতো প্র্যাকটিস করে তারপরে তুমি লুপে আসো, তাহলে ভালো হবে। মানে ক্লাসের সাথে সাথে তুমি আসলে করে ফেলো, তোমার তাহলে এক্সট্রা এফোর্ট দেওয়া লাগবে না, তুমি ক্লাসের মধ্যেই তোমার হয়ে যাবে। ক্লাসের পরে 5-7 মিনিট ধরে নিজে একটু চেষ্টা করে হয়ে যাবে। তো লুপের ক্ষেত্রে জিনিসটা হলো ওই ইফ গো টু, ওটার নিয়ম মতো কোডের মধ্যে একটা ইফ গো টু বলে একটা জিনিস ছিল না? ইফ গো টু বলে একটা জিনিস ছিল, তো একটু খেয়াল করে দেখো। তুমি কোডের মধ্যে একটা ব্রাঞ্চিং দিছিলে, ধরো কিছু একটা ব্রাঞ্চ, ধরো রূপম, তারপর তুমি একটা কোড লিখছিলে, কোড লেখার পর কি লিখছিলে? ইফ কিছু একটা শর্ত দিছিলে, শর্ত দেওয়ার পরে তুমি সেই শর্তের মধ্যে দিছিলে গো টু কিছু একটা। এই কাজই তোমার এখানে করতে হবে, কারণ কি গো টু জিনিসটা তো অ্যালগরিদমের মধ্যে ব্যবহার করাই যাচ্ছে, তাহলে তুমি আর ইফ জিনিসটা করা যাচ্ছে। ইফ মানে কন্ডিশন না? কন্ডিশন মানে কি? শর্ত। এই যে এই জিনিস, আর গো টু তো এই যে 9 নং ধাপে যাই, যেহেতু এই দুইটা টুলই তোমার কাছে আছে অ্যালগরিদমের মধ্যে, তাই তুমি লুপটা কিন্তু সহজেই করতে পারো। আমি একটু দেখাই, তাহলে বুঝতে পারবা। এই যে দেখাই, ধরো কোন একটা কিছু, ধরো কোন একটা লেখা 10 বার প্রদর্শন, ধরো রূপম, রূপম ধরো 18 বার প্রদর্শন বা 37 বার প্রদর্শন, তাহলে রূপম 37 বার প্রদর্শন। এখন যেহেতু এটা ওই কন্ডিশন বা লুপের মধ্যে পড়ছে, এটা লুপের মধ্যে পড়ছে, সে কারণে আমরা ফ্লোচার্টটা আঁকিয়ে নিতে পারি। এখন দেখো, তুমি যদি মনে মনে এগুলো করতে পারতে, এই চিন্তাগুলো এগুলো, তাহলে কিন্তু তোমার ফ্লোচার্ট লাগতো না। তুমি যদি একটু প্র্যাকটিস করো, দেখবা যে নিজে নিজে পারছে এগুলো, তোমার আর কষ্ট করা লাগছে না। মানে এটা আঁকানো লাগছে না, এটা যদি কষ্ট না 1-2 মিনিটের ব্যাপার। তো প্রথমবার যেহেতু পরীক্ষা দিচ্ছ, তাই এটা রাফ খাতার মধ্যে করে নিবা, তাহলে এটা ভুল হওয়ার চান্স থাকবে না। কিন্তু তুমি যখন প্র্যাকটিস করে অনেক ভালো মতো আয়ত্তে এনে ফেলবা, তখন দেখবা যে একলাই পারছো, মানে ফ্লোচার্টের সাহায্য লাগছে না।
যেহেতু আমরা বিগিনার লেভেল আছি তাই প্রসেস টাকাই রূপম 37 বার প্রদর্শন। তাহলে কি করব, স্টার্ট করব। এখন লুপ চালানোর জন্য আমাদের কিন্তু একটা কাউন্টার চলক লাগে, মনে আছে তো? সে কাউন্টার চলক আই ধরবো 37। আমাদের তো কোনো ইনপুট কিছু নেই এখানে, সে কারণে আমরা ইনপুট নিলাম না কিছু। এবার কি করব, এবার আমরা ওই একটা চেকিং করতাম, মনে আছে যে আই লেস দেন ইকুয়াল টু 37 কিনা। যদি তাই হয় তাহলে আমরা ইয়াস এখানে লিখতাম লুপের ক্ষেত্রে। লেখার পরে আমরা প্রিন্ট রূপম করতাম। এই যে প্রিন্ট রূপম করার পরে তারপর কি করতাম, তারপরে আমরা আই এর মান 1 বাড়াতাম, মানে আই ইকুয়ালস টু আই প্লাস 1 বাড়াতাম। বাড়ানোর পরে আবার আমরা চলে যেতাম এইখানে। মনে করে দেখো, মনে করে দেখো একটু, তাহলে বুঝতে পারবো। যখন নো হয়ে যেত তখন আমরা সেটা এদিকে লিখতাম, মনে করে দেখো তাহলেই হবে। তো এটা ছিল আমাদের লুপ। তো নো হলে তো, নো হওয়ার আগে তো যতবার ইয়াস আছে আমার প্রিন্ট করে শেষ, মানে নো হলে আমার ছিল এন্ড। আশা করি মনে আছে। এখন যদি এটা মনে থাকে, আরেকটা জিনিসও মনে থাকার কথা, যে আমরা ওই চেকিংটা আগে না দিয়ে কাজগুলো আগে দিয়ে তারপরে চেকিং দিতে পারতাম। এটাও মনে করে দেখো, এটাও মনে মনে আছে নিশ্চয়ই। মানে এই যে জিনিসটা, এই যে কাজগুলো এগুলো আগে দিয়ে তারপরে আমরা চেকিং দিতে পারতাম, এটা আশা করি মনে আছে তোমার। এটা একটু এইভাবে দেখাই। তো তুমি এখানে একটা গোল চিহ্ন দিয়ে নিতে পারো একটু নিয়ন্ত্রণের জন্য, অথবা তুমি নর্মালি করতে পারো, সমস্যা নেই। একটা গোল চিহ্ন দেওয়া সমস্যা নেই, লুপের আগে একটা গোল চিহ্ন দেওয়া ভালো জিনিস, খারাপ জিনিস না। এরপরে তুমি ধরো ওই যে প্রিন্ট রূপম দিলে, প্রিন্ট রূপম, তারপরে তুমি আই ইকুয়ালস টু আই প্লাস 1 দিলে, এরপরে তুমি চেকিং দিলে তাও তো হয়, মনে আছে? আমি কিন্তু দেখাইছি প্রসেসের মধ্যে তুমি চেকিং শুরুতেও দিতে পারো শেষেও দিতে পারো, আই লেস দেন ইকুয়াল টু 37। তো তারপরে কি করতে, এটা যদি ইয়াস হয় তখন আবার এখানে চলে যাবে। এখানে গোল চিহ্ন না দিয়ে তুমি কিন্তু একবারে প্রিন্ট দিয়ে শুরু করতে পারতে, সময় এখানে দিতে পারতে, কিন্তু গোল চিহ্ন দিলে একটু আরেকটু সুন্দর দেখায়। এই যে যদি ইয়াস হয়, যদি এই চেকিংটা ইয়াস হয় তাহলে আবার এর মধ্যে যাবে, আর যদি নো হয় তখন এন্ডে চলে যাবে, নো হলে তখন চলে যাবে এন্ডে। এটাও কিন্তু দেখাইছি প্রসার্টের মধ্যে, তুমি চাইলে চেকিং শুরুতেও করতে পারো, শুরুতে করে ইয়াস হলে এই কাজ করতে পারো, আর নো হলে এন্ডে যেতে পারো, অথবা তুমি আগে কাজটা দিয়ে তারপরে চেকিংটা করতে পারো, তাও হবে। এখন যদি, এখন যখন তুমি অ্যালগরিদমে ব্যবহার করবে তখন তোমার এই কাজটাই করতে হবে, এই চেকিংটা পরে করতে হবে। মানে এটা একটু নিয়ম আকারে মনে রাখো, কেন বুঝতে পারবে না যখন তুমি নিজে নিজে কোডটা করবে না তখন। এখন এই যে এই জিনিসটা, এটা যদি তুমি নিজে তৈরি করতে পারো তাহলে এবার অ্যালগরিদম কিছুই না। দেখো অ্যালগরিদম দেখলে বুঝবে এবার। অ্যালগরিদম দেখো এবার, এক নম্বরে কি আছে, স্টার্ট করলাম। 2 নম্বরে কি আছে, আয়ের মান 37, কাউন্টার চলক ধরতে হচ্ছে তাই ধরে নিলাম আই সমান 37। তুমি কি লিখবা, আই চলকের মান 37 ধরি। 3 নম্বর, এবার আমরা প্রিন্ট আর করবো, যেহেতু এটা ফাঁকা, এটা তো কোনো কাজ নেই, আমরা একবারে প্রিন্ট আর করব, প্রিন্ট মানে প্রিন্ট রূপম করব, এই করলাম। 4 নম্বরে কি করব, 4 নম্বরে আমরা আই এর মান 1 বৃদ্ধি করব, মানে আই ইকুয়ালস টু আই প্লাস 1। কি লিখবা, আই ইকুয়ালস টু আই প্লাস 1 ব্যবহার করে আই এর নতুন মান নির্ণয় করি, যেহেতু এটা আই প্লাস 1 করে আবার আই এর মধ্যেই রাখছি, তাই আই ইকুয়ালস টু আই প্লাস 1 ব্যবহার করে আই এর নতুন মান ব্যবহার নির্ণয় করি। এখানে আমি একটু লিখে দিই, ধরো আরেকটা ধাপ ধরো, ধাপ আরতম ধাপ ধরো, এখানে ধরো ছিল হচ্ছে আই ইকুয়ালস টু আই প্লাস 1, তাহলে কি লিখবো, আই ইকুয়ালস টু আই প্লাস 1 ব্যবহার করে এখানে কি ছিল, সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ব্যবহার করে সি এর মান নির্ণয় করি, কিন্তু এখানে আই ইকুয়ালস টু আই প্লাস মান মানে কি, আই এর মান নতুন একটা মান চলে আসলো, সে কারণে তুমি লিখবা ব্যবহার করে আই এর নতুন মান নির্ণয় করি, নতুন মান নির্ণয় করি। বা তুমি একটু বাংলা লিখতে পারো যে আই এর মান 1 বৃদ্ধি করি, তাও হবে। এখন কিছু কিছু জিনিস মানে নিজের মধ্যে থেকে চলে আসে, যে আই ইকুয়ালস টু আই প্লাস 1 মানে আই এর মান 1 বৃদ্ধি করি, এটা দেওয়া যায়। এ প্লাস বি প্লাস সি মানে এ বি ও সি যোগ করি, এটা দেওয়া যায়। তো অনেকভাবে দেওয়া যায়, এটা কোনো নির্ধারিত নিয়ম না। তো প্রিন্ট রূপম তুমি লিখলে, আই ইকুয়ালস টু আই প্লাস 1 লিখলে, এরপরে তুমি চেকিং আসবা। 5 নম্বর চেকিংটা কি, এই যে আই লেস দেন ইকুয়াল টু 37, তাহলে চেকিং লিখলে আই লেস দেন ইকুয়াল টু 37, এটা হবে কিনা, এটার ইয়াস নো আছে অবশ্যই, ইয়াস নো। ইয়াসের ক্ষেত্রে কি, নো এর ক্ষেত্রে কি, এটা একটু পরে দেখবো। এখন এটা তো গেল, এ পর্যন্ত শেষ। এবারে তো আমার শুধু বাকি আছে এন্ড, সে কারণে আমি এন্ডটা লিখে দিচ্ছি। এবার তুমি ইয়াস নো পূরণ করো। ইয়াস হলে কি হবে, যদি ইয়াস হয় তাহলে আবার আগের জায়গায় ফিরে যেতে হবে না, তার মানে আগের যে প্রিন্ট রূপম ছিল সেখানে আবার ফিরে যেতে হবে। যদি গোল চিহ্ন না দিয়ে একবার এখানে দেখাতাম তাহলে মনে হয় একদম মিলে যেত এটার সাথে, কিন্তু ফাঁকা জায়গায় তো আর
ফিরে যেতে পারছি না, আমি ফাঁকা জায়গা না দিয়ে একবারে প্রিন্ট রূপম আমি বসাইছি, সে কারণে আমি আবার চলে যাবো এই যে প্রিন্ট রূপম, এখানে ফিরে যাবো। ফাঁকা জায়গার তো কোনো মূল্য নেই, এটা এমনি সৌন্দর্যের জন্য দেওয়া হয় ফ্লোচার্টে। তো যদি ইয়াস হয় তাহলে আমরা চলে যাচ্ছি আবার, সে তো প্রিন্ট রূপমেই, তো এই কারণে ইয়াস হলে আমরা আবার প্রিন্ট রূপমে ফিরে যাবো, মানে 3 নম্বরে, মানে গো টু 3। আর যদি নো হয় তাহলে আমরা এন্ডে যাবো, তাহলে নো হলে আমরা এই যে এন্ডস হয়ে আছে, তাহলে গো টু 6। এই যে খুবই সহজ, লুপ খুবই সহজ। তোমার যখন শর্ত পড়ছিল তখন তোমার চিন্তা ছিল যে একটা ফলাফল যদি হয় আর একটা ফলাফল তো হওয়া যাবে না, সে কারণে আমরা গো টু দেবো নিচে। তো এখানে কোনো ওই ঝামেলা নেই, তুমি ওই কোডের মধ্যে যেমন ইফ গো টু ব্যবহার করেছো, এখানেও তেমন ইফ দিয়ে আবার সেই গো টু হয়ে এখানে ফিরে যাচ্ছ। আর এখানেও তাই, যে একটা চেকিং করে যদি হ্যাঁ হয় তাহলে আবার গো টু করে আগের জায়গায় ফিরে যাচ্ছ, এটাই। আশা করি বুঝতে পারছো জিনিসটা। এবার আমরা কিছু ওই প্র্যাকটিস করলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। যেমন ধরো আমি একটা প্র্যাকটিস দিতে পারি যে N1 থেকে N2 প্রদর্শন, এটা কেমন হবে? তো আমি প্রথমে স্টার্ট করব, প্রসেসরটা কেন ইনপুট ইনপুট N1 N2, মানে কোথায় শুরু হবে আর কোথায় শেষ হবে। তাহলে আমরা কাউন্টার স্লোক কাকে ধরবো? N1 কে কাউন্টার স্লোক ধরবো 1 করে বাড়াতে বাড়তে যতক্ষণ না N2 সমান হয় ততক্ষণ চালাতে থাকবো। তাহলে আমরা ওই কাউন্টার স্লোক তো N1 ধরে নিছি, তাহলে কাউন্টার স্লোকের মান তো ইনপুটই নিয়ে নিয়েছি, মানে এটার মান আমার আর কিছু ধরা লাগছে না, এটা অলরেডি তো ইনপুট আকারে চলে এসেছে। সে কারণে তুমি আশা করি বুঝতে পারছো, ওই ফ্লোচার্টের ক্লাসে, কোডিং এর ক্লাসে কিন্তু এগুলো বুঝাইছি। তো তাহলে কি করবে, এবার আমরা চেকিং দিয়ে কাজ করব। কিন্তু যেহেতু আমরা অ্যালগরিদম বানাবো, তাই আমরা চেকিং আগে না করে আমরা কাজ আগে করে দেবো। আমরা প্রিন্ট N1 করব, যাতে N1 টা কাউন্টার স্লোক এর মান 1 করে বাড়াবো আর সেটাই প্রিন্ট করবে, সেখানে প্রিন্ট N1, আর N1 এর মান 1 করে বাড়াবো, N1 ইকুয়ালস টু N1 প্লাস 1। এই যে গেল, এই কাজগুলো হয়ে গেল, সেই কাজগুলো বক্সে দিতে হবে একটা। তাহলে এটা হচ্ছে আউটপুট জিনিস, তাই এভাবে দিলাম। অথবা তুমি একটু গোল চিহ্ন দিয়ে দিতে পারো সৌন্দর্যের জন্য, গোল চিহ্ন দিলে একটু সুন্দর দেখায়, এটা দিলে। আর N1 ইকুয়ালস টু N1 প্লাস 1, যেহেতু এটাকে তুমি কাউন্টার স্লোক ধরে 1 করে বাড়াচ্ছ N2 পর্যন্ত। এবার কি করবে, এবার তুমি চেকিংটা করো, মানে আগে যে চেকিং করতে পরে চেকিং করা একই কথা। চেকিং কি করবা, N1 যতক্ষণ না N2 এর সমান বা ছোট থাকে ততক্ষণ চলতে থাকবে। এই যে এই জিনিস, এটা যদি হ্যাঁ হয় তাহলে আবার সেই জায়গায় ফিরে যাবে। যতক্ষণ এটা ওই সত্য হবে ততক্ষণ তো লুপটা চলতেই থাকবে, হ্যাঁ হলে জায়গায় চলে যাবে, আর নো হলে নিচে দিতে পারো অথবা পাশে দিতে পারো, যেহেতু শুধু এন্ড তাই পাশে দিচ্ছি। নো হলে এন্ড, এই যে শেষ। যদি আরো কিছু কাজ থাকতো তাহলে কিন্তু আমার নিচে যেতাম, যেহেতু শুধুমাত্র এন্ড দিয়ে শেষ তাই একবার পাশে দিয়ে শেষ করে দিয়েছি। তুমি চাইলে একটু নিচে দিয়ে তাহলে এভাবে দিতে পারো, আরো ভালো হয়, এইভাবে দাও। তো তাহলে অ্যালগরিদমটা কেমন হবে, 1 নম্বরে দেওয়া হচ্ছে স্টার্ট, 2 নম্বরে দিবা হচ্ছে ইনপুট N1 N2, মানে ইনপুট হিসেবে N1 ও N2 চলকের মান গ্রহণ করি। ইনপুট N1 N2, একটা জিনিস একটু সতর্ক থাকো, আমার খালি ভুল হয়ে যায়। এই যে N1 আর N2, এই 1 2 তো আর তুমি কিবোর্ডে তো ছোট করে লিখতে পারবে না, সে কারণে এগুলো বড় করে লিখতে হবে, এই যে এখানে বড় করে লিখতে হবে, বুঝতে পারছো? 3 নম্বরে কি হবে, এবার আমরা এই কাজগুলো লিখে ফেলবো, তারপরে আমরা ইফ দিয়ে গোটু মারবো, মানে কন্ডিশন দিয়ে তারপর আবার গোটু দিয়ে দেবো। তাহলে কাজগুলো লিখে দাও, প্রিন্ট N1, তারপরে N1 এর মান যে 1 বাড়াতে হবে সেটা লিখতে হবে, N1 ইকুয়ালস টু N1 প্লাস 1। এটা তুমি বাংলা লিখবে, N1 এর মান 1 বৃদ্ধি করি, অথবা N1 এর মান 1 বৃদ্ধি করে লিখলে বেশি ভালো, কিন্তু আমরা যেহেতু একটা সিস্টেম অনুযায়ী আগে একটা কমন নিয়ম অনুযায়ী, তাই লিখবো যে N1 ইকুয়ালস টু N1 প্লাস 1 ব্যবহার করে N1 এর নতুন মান বের করি, এটাও হবে, নতুন মান নির্ণয় করি। 5 নম্বরে কি করবা, এই দুইটা কাজ শেষ। এবার আমরা চেকিং এ আসবো। চেকিং কি, যে N1 লেস দেন অর ইকুয়াল টু N2 কিনা, যদি হ্যাঁ হয়, যদি না হয় সেটার জন্য আলাদা আলাদা, ইয়েস হলে কি হবে আর নো হলে কি হবে। 6 নম্বরে কি, আমরা সব কভার করে ফেলেছি শুধু এন্ড বাদে, মানে শুধু এন্ডটাই বাকি, তাহলে এন্ড। এবার আমরা একটু দেখি আমরা কি লিখবো, যদি ইয়েস হয় তাহলে কি হবে, N1 লেস দেন অর ইকুয়াল টু N2, এই শর্ত যদি সত্য হয় আবার জায়গায় ফিরে যাবে, যেহেতু এটা লুপ, আবার জায়গায় ফিরে গেলে, এখন এটা তো ফাঁকা, এটার কোনো মূল্য নেই, এর পরেরটাই ফিরে যায়, তাও হবে। তাহলে প্রিন্ট N1 এ যাই আমরা, প্রিন্ট N1 3 নম্বরে, তাহলে গো টু 3। আর যদি নো হয় তার মানে আমার এই শর্ত মানছে না, তখন লুপ শেষ, মানে তখন এন্ডে যাবে। নো হলে তখন এন্ড শেষ হয়ে, মানে গো টু 6। আশা করি বুঝতে পারছো। এবার যত যা আছে সবই তুমি পারবা, আর একটা দেখে আমি শেষ করে দেবো। ধরো সিরিজের যোগফল, ধরো 1 টু দি পাওয়ার 3 প্লাস ধরো 4 টু দি পাওয়ার 3 প্লাস 7 কিউব প্লাস 10 কিউব, এভাবে করে করে ধরো কত পর্যন্ত যাবে, ধরো সেটা যাবে হচ্ছে
301 কিউব পর্যন্ত বা 37 কিউব পর্যন্ত যাবে ধরো। এই যে গেল। এবার এটার ফ্লো চার্টের অ্যালগরিদম আমরা সিলেক্ট করতে পারি। দেখো অ্যালগরিদম কিন্তু আমরা মনে মনে এবার করতে পারবো। দেখো আমি যদি স্টার্ট করি, এই যে 1 নম্বরে দিয়ে আমি স্টার্ট করলাম, চেষ্টা করে দেখি মনে মনে হয় কিনা। 2 নম্বরে কি করব, 2 নম্বরে আমরা যেহেতু এটা দিয়েই দিয়েছে অটোমেটিক, মানে এখানে যদি একটা এন দিত অথবা শেষে যদি একটা এন দিত তখন আমরা ইনপুট নিতাম, কিন্তু যেহেতু প্রশ্নে দিয়ে দিয়েছে 1 এর কিউব, 4 এর কিউব, 7 এর কিউব এভাবে করে করে 37 পর্যন্ত, তাই আমরা একবারে মান ধরে নিতে পারি। কাউন্টার চলক ধরতে পারি 1 কে, 1 এর সাথে সাথে মান বাড়িয়ে বাড়িয়ে 3 করে বাড়াবো আর সেগুলোর কিউব যোগ করতে থাকবো। এখন যে যোগফলের সময় আমাদের শুরুতে যোগফল 0 ধরতে হয়, মনে আছে? মানে সাম ইকুয়ালস টু 0। আর 3 নম্বরে ধরো, অথবা এখানে কমা দিয়ে লিখতে পারতে যে i ইকুয়ালস টু 1, আমি আলাদা করে লিখলাম, অথবা একসাথে লেখা ভালো হবে। আচ্ছা আলাদা করে লেখো, যেহেতু বাংলা লিখতে হবে না, লম্বা হয়ে যাবেন বেশি। তাহলে কাউন্টার চলক 1 ধরে নিলাম আর মোট যোগফল ধরে নিলাম 0। এবার আমরা লুপের কাজ শুরু করব। লুপের কাজ কি, আগে চেকিং হয়, কিন্তু আমরা তো এখানে আগে চেকিং না করে পরে চেকিং করছি। চেকিং এর আগে কাজ সেরে ফেলছি, তাহলে 4 নম্বরে আমি কাজ সেরে ফেলি। কাজটা কি ছিল, যে সামের সাথে আমি i এর কিউব যোগ করতে থাকবো। তাহলে সাম ইকুয়ালস টু সাম প্লাস i কিউব, এভাবে লেখো, সমস্যা নেই। তুমি i ইন্টু i ইন্টু i করলে একটু বড় হয়ে স্কোয়ার অথবা কিউব পর্যন্ত তুমি এভাবে লিখতে পারো, i ইন্টু i ইন্টু i। এরপরে গিয়ে তুমি চাইলে i টু দি পাওয়ার 4 হয়ে যাবে, তখন i টু দি পাওয়ার 10 হয়ে যাবে, তখন ঝামেলা হয়ে যাবে, তখন আর করো না। অথবা কিউবের জায়গায় তুমি এভাবে লিখতে পারো যদি একটু সৌন্দর্যের প্রতি মনোযোগ থাকে। এটা গেল। এবার কি, আয়ের মান তো বাড়াতেও হতো, লুপের মধ্যে আয়ের মান বাড়াতে হতো, আশা করি মনে আছে। তাহলে 3 করে কিন্তু আয়ের মান বাড়ছে। কিউবের দিকে নজর দেওয়ার দরকার নেই, কিউব তো এখানে, তোমার কাউন্টার চলক তো 1 4 7 এইভাবে করে বাড়বে, মানে 3 করে বাড়বে। তাহলে 5 নম্বরে কি হবে, i ইকুয়ালস টু i প্লাস 3। এটা গেল। এবার 6 নম্বরে যে আমি চেকিং করব, যে চেকিং আগে হওয়ার কথা ছিল, আগে চেকিং হয়ে সেটার আওতায় এই কাজ হওয়ার কথা ছিল, এখন এই কাজ হয়ে তারপর আমি চেকিং করছি, জিনিস একই। তো চেকিং কি হবে, যে কতক্ষণ চলবে, যতক্ষণ না 37 এর ছোট বা সমান থাকে। তাহলে i লেস দেন ইকুয়াল টু 37, এই যে এটার ইয়েস আছে আর নো আছে, এটার যদি ইয়েস দিই আর এটার যদি নো দিই, তারপর 7 নম্বরে আমরা এখন যদি লুপটা শেষ হয়ে যায় তখন আমাদের একটা কাজ এখানে করতে হয়। যোগফলের কথা আশা করি মনে আছে। যোগফলের ক্ষেত্রে আমরা লুপের মাধ্যমে আমরা যোগফলটা নির্ণয় করি, আমরা কিন্তু কিছু প্রিন্ট করি না। যখন লুপটা শেষ হয়ে যায় তখন পুরো যোগফলটা সাম চলকের মধ্যে চলে যায়, তারপরে আমাদের করতে হয় প্রিন্ট। আশা করি মনে আছে, সেই প্রিন্টটা আমাদের এবার লিখতে হবে, কারণ লুপ শেষ হয়ে গেলে তো আমাদের কাজ শেষ না। লুপ তো এখানে শেষ হয়েছে, ঠিক আছে, লুপ যদি শেষ হয় তখন আমাদের কি করতে হবে, পুরো সামটাকে প্রিন্ট করতে হবে। তাহলে প্রিন্ট প্রিন্ট সাম। তোমার যদি প্রেশার লাগে তাহলে তুমি ফ্লোচার্টটা কেন, সমস্যা নেই। নর্মাল নিয়মে সবকিছু একসাথেই তো কাজ করে। অ্যালগরিদম আসলে কোডিং করার সময় আসলে বড় বড় যদি কঠিন কঠিন কোড হয় অথবা কঠিন কঠিন ফ্লোচার্ট হয়, সেগুলোকে অ্যালগরিদম করে নেওয়া হয়। বুঝতে পারছো, মানে অ্যালগরিদমই একদম লক্ষ লক্ষ লাইনের হয়ে যায় এমন অবস্থা। তো সবকিছু একসাথে যেতে হয়, তুমি ফ্লোচার্টের সাহায্য নিতে পারো, কোডের সাহায্য নিতে পারো, সমস্যা নেই। এবার প্রিন্ট সাম করা হয়ে গেলে এখন যোগফলে তো আমার প্রিন্ট করার দরকার ছিল, মানে আর কিছু কাজ নেই, মানে এন্ড। এই যে শেষ। এবার আমার কিছু কাজ বাকি আছে, এই যে এই কাজটা, যদি i লেস দেন ইকুয়াল টু 37 হয়, মানে শর্ত যদি মানে, তাহলে আবার সেই জায়গায় ফিরে যাবো যাতে এটা একটা লুপ হয়। কোথায় ফিরে যাব, এই যে লুপের মধ্যে যে কাজটুকু, মানে যে কাজটা আমি বারবার করতে চাচ্ছি, যোগফলের মান আমি 0 থেকে বারবার i কিউব করে বাড়াবো আর i এর মান আমি 3 করে বাড়াবো, মানে আমি আবার ফিরে যাবো 4 নম্বরে। তাহলে গো টু 4। আর যদি নো হয়, নো হয় মানে লুপ শেষ। লুপ শেষ হলে তারপর আমি প্রিন্ট করবো, তারপর এন্ড হবে, মানে প্রিন্ট সাথে আছে, মানে গো টু 7। এই যে এটা হচ্ছে কাজ। এখন তুমি চাইলে ওই ফ্লোচার্টটা কিনে নিতে পারো। ফ্লোচার্ট কেমন ছিল, স্টার্ট ছিল, তারপরে ছিল হচ্ছে সাম ইকুয়ালস টু 0, i ইকুয়ালস টু 1, উপর নিচ লিখলে আর কমা দেওয়া লাগে না। তারপর কি করতে, তারপর তুমি লুপ চালাতে, লুপ চালানোর জন্য একটা শর্ত দিতে, কিন্তু সেই শর্ত না দিয়ে আগে কাজটা দিলেও হয়, সে কারণে আমি লিখে দিয়েছি সাম ইকুয়ালস টু সাম প্লাস i কিউব, এই যে গেল। আর তারপরে i ইকুয়ালস টু i প্লাস 3 করে যেহেতু বাড়ছে। এবার আমরা চেকিং আসতে পারি, আগে চেকিং এর জায়গায় পরে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এবার কি লিখবো, চেকিংটা i লেস দেন ইকুয়াল টু 37 কিনা, যদি হ্যাঁ হয় তাহলে আবার এখানে ফিরে যাব, অথবা তুমি এখানে একটা গোল চিহ্ন দিতে পারতে, না দিলেও সমস্যা নেই, তুমি এখানে ফিরে যাবা যদি হ্যাঁ হয়। আর যদি না হয়, যদি নো হয়, তখন আমরা নো হলে আমার যেহেতু আরো কাজ বাকি আছে, তাই আমি একবারে সোজাসুজি না দিয়ে আমি একটু উপর নিচ দিই, তাহলে ভালো হবে। নো হয় তাহলে আমি প্রিন্ট করব, প্রিন্ট সাম করব,
তারপরে আমি করবো এন্ড, কারণ লুপের মাধ্যমে আমি কিন্তু কোনো প্রিন্ট করিনি, লুপের মাধ্যমে আমি পুরো যোগফলটা নির্ণয় করলাম, সামসলকের মধ্যে রাখলাম সেটা, আর লুপ শেষ হয়ে গেলে তখন আমি প্রিন্টটা করবো, তারপরে আমি এন্ডে যাবো। এই যে কাজ হয়ে গেছে। তুমি এটা কি নিলে তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো যে লুপ হ্যাঁ হলে কি হবে, না হলে কি হবে, আরো ভালোভাবে বুঝতে পারবো। আর যদি মনে মনে করতে পারো এভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। আশা করি বোঝা গিয়েছে। এরপরে তোমার কিছু বাড়ির কাজ দেবো যেগুলো অ্যালগোরিদম করতে হবে। অ্যালগোরিদম কিন্তু সহজ, তোমার শুধুমাত্র কন্ডিশনাল যে অ্যালগোরিদম ছিল সেগুলো একটু ঝামেলা হয়েছিল, যে একটা ফলাফল হলে তোমার গোটু করে একবার এন্ডে চলে যেতে হচ্ছে, তাছাড়া আর কোনো ঝামেলা কিন্তু নেই। তো তোমার ওই 1 থেকে 1000 পর্যন্ত অথবা 1 থেকে 37 পর্যন্ত প্রদর্শন, এটা তুমি অ্যালগোরিদম করতে পারো। তারপরে তুমি ওই n1 তারপর 5 প্লাস, অথবা এইভাবে লেখো, ওই ধরো 37 পাওয়ার 5 প্লাস 39 পাওয়ার 5 প্লাস 41 পাওয়ার 5, আচ্ছা 5 হবে পাওয়ার 5 প্লাস, এভাবে করে করে n পাওয়ার 5 পর্যন্ত তুমি যোগ করতে চাচ্ছ। তাহলে কি করবা, কাউন্টার চালক হবে 37, আর কোথায় গিয়ে শেষ হবে সেটা ইনপুট নিতে হবে। বুঝতে পারছো? মানে এটা যদি তুমি আই ধরে নাও, এটা তোমাকে ইনপুট আকারে নিতে হবে, আর তোমার শর্ত হবে i লেস দেন ইকুয়াল টু n, এভাবে হবে, তো তখন চলতে থাকবে। আর nটা যাবে ইনপুটে, তুমি গুণও করতে পারো, সমস্যা নেই। তুমি ওই n এর পাওয়ার 7 ইন্টু n প্লাস 1 এর পাওয়ার 7 ইন্টু n প্লাস 2 এর পাওয়ার 7, এভাবে করে করে তুমি n প্লাস 100 এর পাওয়ার 7 পর্যন্ত গুণ করতে পারো। এখন এখানে একটা মাত্রা ছিল যেটা n, এটা তুমি ইনপুট আকারে নিবা, মানে 1 করে বাড়ছে, দেখো n প্লাস 1 হচ্ছে, n প্লাস 2 হচ্ছে, n প্লাস 3, এভাবে করে n প্লাস 100 পর্যন্ত যাবে, তারপর 7 পর্যন্ত পাওয়ার 7 করে গুণ হতে থাকবে। তাহলে তুমি আগে শুরুতে প্রোডাক্ট সমান 0 ধরতে পারো, তবে রেজাল্ট সমান 0 ধরতে পারো। এমন জীবনে আসবে না, একটু সহজতে আসবে, আমি একটু সহজ করে দিই পরীক্ষার আগে তো ঝামেলা না করে। ধরো 5 এর পাওয়ার 7 ইন্টু 6 না দিয়ে ধরো 8 এর পাওয়ার 7 গুণ 11 এর পাওয়ার 7 গুণ, এভাবে করে করে ধরো কোন একটা সংখ্যা অথবা nই ধরো, n টু দি পাওয়ার 7। তাহলে কি করবা, i এর মান ধরবা 5, তুমি শুরুতে রেজাল্টের মান কত ধরবা, রেজাল্টের মান ধরবা 1, যেহেতু গুণফলের ক্ষেত্রে 1 ধরতে হয়। তারপরে তুমি কি করবা, তোমার শর্ত কি হবে, এটা অবশ্যই ইনপুট আকারে যাবে, আর তোমার শর্ত হবে i লেস দেন ইকুয়াল টু n, এই শর্তে। আর তোমার লুপের মধ্যে কি কি কাজ হবে, এই যে রেজাল্ট ইকুয়ালস টু রেজাল্টের সাথে প্রত্যেকবার i এর পাওয়ার 7 করে গুণ হবে, তাহলে রেজাল্ট ইনটু i টু দি পাওয়ার 7, এভাবে লেখো, সমস্যা নেই। আর i এর মান 3 করে দেখো বাড়ছে, তাহলে i ইকুয়ালস টু i প্লাস 3। আশা করি তুমি পারবা এভাবে যে কোনো কিছু। আর আরো একটা জিনিস, ফ্যাক্টোরিয়াল, এটা তুমি এবারে কাজ করবা, আর কিছু নেই, এগুলোই। তা এই ভিডিওটা দেখার পর, অ্যালগোরিদম বোঝার পর তোমার 95% সিকিউ সলভ হয়ে গেছে, বুঝতে পারছো? আর এমসিকিউ সলভের জন্য আমার এমসিকিউ ক্লাসটা দেখবা, 9.12 ক্লাসটা, ওটা দেখলে মোটামুটি এমসিকিউ ভালো মতো হয়ে যাবে। আর কোড, ফ্লোচার্ট, এগুলো থেকে এমসিকিউ বেশি আসবে। দেখবা যে তোমার এই ভিডিওটা শেষ করার পর, 9.12 শেষ করার পর তোমার 95% সিকিউ আর 95% এমসিকিউ শেষ। এখন ক খ কিছু বই থেকে পড়তে হবে, তাহলে হয়ে যাবে। মানে যদি এটা তো 9.9 হলো, তুমি 9.10 আর 9.11, 9.10-এ আমি কি করাবো, 9.10-এ আমি কিছু ওই এক্সট্রা জিনিসপাতি দেখাবো, মানে যেগুলো এমসিকিউ অথবা ক খতে আসতে পারে, যেগুলো এক্সট্রা, মানে সেগুলো যদি নাও শেখো তারপরে তুমি ভালো মতো সিকিউ আর এমসিকিউ পেরে যাবো, কিন্তু কিছু কিছু প্রশ্ন তো এগুলো থেকে হবেই। 9.11-তে বইয়ে যে হাই লেভেলের যে কোডগুলো আছে, মানে এখানে লুপ, তারপরে কন্ডিশন, সবকিছু লাগছে, মানে অনেক বেশি বেশি লাগছে, সেগুলো অ্যাডভান্স লেভেলের, মানে সেগুলো তো বেশি বোর্ডেও আসে না, না আসার সম্ভাবনা বেশি, তারপরেও ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো দেখিয়ে দেবো না। তো এই ভিডিওটা এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।